ক্লাসরুমে পা রাখতেই উপর থেকে ঝরঝর করে গোলাপের পাপড়ি পড়তে শুরু করল ঋষিকার উপর। আচমকা এমন হওয়ায় ঋষিকা অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। দু হাত তুলে দিয়ে ফুলগুলো স্পর্শ করছে ও। ঋষিকা সামনের দিকে তাকাতেই দেখল নিচে লাভ শেপ করে সাজানো হয়েছে ফুল দিয়ে, আর তার ঠিক মাঝ বরাবর হ্যাপি বার্থডে টু মাই লাভ লিখা। ঋষিকার ঠোঁটে অটোমেটিক্যালি হাসি ফুটে উঠল। মুগ্ধ দৃষ্টিতে দেখছে ঋষিকা লাভ শেপটাকে। ঠিক তখনই আশেপাশে সব দেয়ালে ছোট ছোট ফ্যান্সি লাইট জ্বলে উঠল। ঋষিকার মুখ হা হয়ে গেছে। ফ্যান্সি লাইটগুলো এমনভাবে সাজানো হয়েছে যে নাম তৈরি হয়ে গেছে। এক দেয়ালে লিখা রেক্টো লাভ ঋষিকা, আরেকটায় লিখা ঋক্ষিকা। নামটা পড়ে ঋষিকার রক্ত যেন গরম হয়ে গেছে ইতিমধ্যে। গাল গোলাপি বর্ণ ধারণ করছে, চোখের পাপড়ি সহ কাঁপছে ওর। তার অস্তিত্ব অনুভব করতেই ঋষিকার হার্টবিট বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস যেন গরম হয়ে যাচ্ছে। একটা অদ্ভুত কম্পন অনুভব করছে ওর শরীরে। ঠিক সামনে কেউ দাঁড়িয়ে আছে ওর, কিন্তু তার দিকে তাকানোর সাহস হচ্ছে না ঋষিকার। কিন্তু তাকাতে তো হবেই। ধীরে ধীরে ও নিজের চোখ নিচ থেকে উপর তুলে তাকায় সামনের মানুষটির দিকে। অ্যাশ শুজ, ব্ল্যাক স্কিনি প্যান্টের সাথে কোমরে বাজ পাখির শেপের বেল্ট, আর ব্ল্যাক টি শার্টের উপর অ্যাশ কালার লেদার জ্যাকেট। সব সময়ের মতো বুকে সানগ্লাস ঝুলিয়ে রাখা সিল্কি চুল আর শীতল চাহনি। এই চাহনিতে দেখতে একদম শান্ত হলেও ঋষিকার কাছে এটা ড্রাগসের থেকেও বেশি নেশাক্ত মনে হয়। এই দৃষ্টিতে যেন ড্রাগ মেশানো। রিক্তর চোখে চোখ পড়তেই ঋষিকা নিজের চোখ নামিয়ে নেয় আর নিজের দু হাত দিয়ে শক্ত করে জামা চেপে ধরে। রিক্তর দৃষ্টি এতটা ওকে কেন অ্যাফেক্ট করে বুঝতে পারে না ও। হাজার চেষ্টার মাঝেও রিক্তর চোখে চোখ রাখতে ব্যর্থ ঋষিকা। ঋষিকার অবস্থা দেখে রিক্তর ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। এক কদম দু কদম করে এগিয়ে আসে ও ঋষিকার দিকে, আর রিক্তের কদম নিজের দিকে এগিয়ে আসতে দেখে চোখ বন্ধ করে পেছনে কদম বাড়ায় ও। কিন্তু বেশি দূর পিছাতে পারল না, কারণ দেয়াল আটকে দিয়েছে ওকে। রিক্ত একদম ঋষিকার সামনে এসে দাঁড়ায়। কয়েক ইঞ্চির মতো ফাঁক আছে ওদের মাঝে। রিক্ত ধীরে ধীরে ঋষিকার দিকে ঝুঁকে ওর কানের কাছে মুখ নিয়ে যায়। রিক্ত হ্যাপি বার্থডে লাভ। লো ভয়ে যে। ঋষিকার মনে হচ্ছে যেন দৃষ্টির সাথে সাথে ভয়ে যে ড্রাগ মিশিয়ে এসেছে রিক্ত। রিক্তর এই সিম্পল শব্দগুলো ঋষিকার কাছে একদম বড় বড় পাথরের মতো ভারী লাগে, যার ওজন ও কখনো সামলাতে পারে না, ইভেন হয়তো ভবিষ্যতেও পারবে না। রিক্ত ঋষিকার কানের কাছ থেকে মুখ সরিয়ে ওর দিকে তাকায়। ঋষিকার চোখের পাপড়ি ঘন ঘন পড়ছে। রিক্ত বুঝতে পারছে যে ঋষিকা নার্ভাস হচ্ছে। রিক্ত, তুমি এত কাঁপছো কেন? ঋষিকার কানে ফু দিয়ে। ঋষিকা কাঁপা কাঁপা দৃষ্টিতে তাকায় রিক্তর দিকে। রিক্তর চোখে চোখ পড়তেই ওর আশেপাশের সবকিছু যেন থমকে গেল। রিক্ত এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঋষিকার দিকে। ওদের মাঝে যে কয় ইঞ্চির দূরত্ব ছিল সেটাও দূর করে দেয় রিক্ত। রিক্তর নিঃশ্বাস ঋষিকার নিঃশ্বাসের সাথে বাড়ি খাচ্ছে। ঘোরের মাঝে চোখ বন্ধ করে ফেলে ঋষিকা। রিক্তর গরম নিঃশ্বাস নিজের ঠোঁটের কাছে অনুভব করছে ও। গুড মর্নিং, মর্নিং, মর্নিং। ওক আপ অ্যান্ড সে গুড মর্নিং অ্যালার্মের শব্দে চোখ খুলে ফেলে ঋষিকা। ঋষিকা রিক্ত উঠে বসে আশেপাশে খুঁজে নিজেকে রুমে আবিষ্কার করল ঋষিকা। তার মানে এতক্ষণ স্বপ্নে ভাসছিল ও। ঋষিকা স্বপ্ন ছিল। মুখ ফুলিয়ে এই অ্যালার্মটা বাজারও টাইম পেল না, আর একটু হলেই তো কিসটা। জিভ কাটে ঋষিকা। ছি ঋষু, কি বলছিস এসব? আর কি সব হাবিজাবি দেখা শুরু করেছিস? আবার বলছিস আরেকটু হলে ভালো হয়েছে, অ্যালার্ম বেজে গেছে, না হলে কি হতো?
নখ কামড়াতে কামড়াতে সব ওই রিক্তর দোষ আমার মাথাটা নষ্ট করে দিয়েছে। কাঁদো কাঁদো ভাবে ওকে নিয়ে ভাবতে ভাবতে এখন এসব হাবিজাবি স্বপ্ন আসাও শুরু হয়েছে। ধুর। ঋষিকা বিড়বিড় করতে করতে উঠে ওয়াশরুমে চলে গেল। পরিচয় ঋষিকা রায়জাদা, রৌশন রায়জাদার মেয়ে আর বাড়ির একমাত্র প্রিন্সেস। ঋষান আর আর্থ রায়জাদার ছোট বোন প্লাস ওদের একমাত্র হার্টবিট, যাকে ছাড়া ওদের দু ভাইয়ের দিনই শুরু হয় না। আর যাকে নিয়ে এতক্ষণ এত রোমান্টিক একটা ড্রিম দেখল তিনি হচ্ছেন রিক্ত মেহরাব। বাকিটা ধীরে ধীরে জানতে পারবেন। যারা মিস্টার অ্যারোগেন্ট এর সিরিজ পড়েছেন তাদের জন্য ইজি সবাইকে চেনা। ডাইনিং টেবিলে বসে নিউজ পেপার পড়ছে আর নিজের গ্রিন টি এনজয় করছে রৌশন। কেউ দেখে বলবে না যে বয়সে পরিবর্তন এসেছে, ওর শুধু চোখে ফ্রেমের চশমা অ্যাড হয়েছে। হাতে ফ্রুট সালাদ আর টোস্ট এনে রৌশনের সামনে রাখল শুভা। শুভা, হয়েছে অনেক পড়েছ, এখন ব্রেকফাস্ট করো। পেপার টান দিয়ে নিয়ে নিল রৌশন। আর একটু ছিল শুভা অসহায় ভাবে। শুভা, আধা ঘন্টা ধরেই শুনছি আর একটু এখন ব্যাস হয়েছে, চুপচাপ ব্রেকফাস্ট করো। রাগী ভয়ে যে। রৌশন, আচ্ছা ঠিক আছে করছি। আমতা আমতা করে, তুমি এখন আমাকে একটুও ভয় পাও না শুভা? যেখানে আগে আমি হিটলার গিরি করতাম সেখানে এখন তুমি করো। আরই চোখে। শুভা, ভয় পাবো কেন? তুমি বাঘ না ভাল্লুক মেয়ে, আমাকে খেয়ে ফেলবে? আর যেখানে আগের দিনের কথা তো এতটুকু বুঝে নাও, আগের দিন বাঘে খেয়েছে মি রৌশন রায়জাদা। টিচ করে, এখন তুমিও ফ্রুট খাও চুপচাপ। রৌশন, কথাটা সত্যই, পুরুষ যত বড় মাফিয়াই হোক না কেন বউয়ের সামনে ভিগি বিল্লি হতেই হয়। মনে মনে, আচ্ছা শুভা, রুহু উঠে গেছে ঘুম থেকে? শুভা, জানি না, হয়তো উঠেছে। আমি রুমে গিয়ে চেক করছি। রৌশন আর ঋষান আর্থরা? শুভা, ঋষানের জরুরি মিটিং ছিল তাই ও ভোরেই বেরিয়ে গেছে, আর আর্থ তো রাতে বাসায় ফিরে কল করে বলে দিয়েছিল যে বন্ধুদের সাথে আছে। রৌশন, এই দুটোকে নিয়ে আর পারি না। একদিকে ঋষান, যে কাজ ছাড়া কিছুই বুঝে না, সব জিনিস ওর পারফেক্ট চাই। যদি কোনো কাজ পারফেক্ট না হয় তাহলে আর ওর রাগের সামনে আগুন ও ঠান্ডা মনে হয়। অপরদিকে আর্থ, এত বড় হয়ে গেছে কিন্তু রেসপন্সিবিলিটি বলতে কি তা এখনো বুঝে না। অফিসার ও সিবিআই এর কিন্তু কাজকর্ম এখনো কেজির বাচ্চাদের মতো। কবে শুধরাবে এরা আল্লাহ জানে। শুভা, তুমি বেশি বেশি বলছ। ওরা দুজনেই নিজেদের দিক থেকে পারফেক্ট, কাউকে শুধরানোর প্রয়োজন নেই। তুমি নিজের গ্রিন টি এনজয় করো। রৌশন হু গ্লাসে শিপ দিয়ে। গুড মর্নিং বাবাই, গুড মর্নিং আম্মি। সিঁড়ি বেয়ে দৌড়ে নেমে রৌশনের পাশে বসল ঋষিকা। রৌশন, গুড মর্নিং মাই প্রিন্সেস। ঋষিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে। শুভা, এই নাও, ফিনিশ করো এগুলো। জুস আর ফ্রুট সালাদ এগিয়ে দিয়ে। ঋষিকা, আম্মি আমি এগুলো খাবো না আজকে। নাক ছিটকে। শুভা, খাবে না মানে? ঋষিকা, আজকে আলু পরোটা খাবো। শুভা, ঋষু আজকে এগুলো খাও, কালকে প্রমিস আলু পরোটা বানিয়ে দিব। ঋষিকা, নোনো আমি আজকেই খাবো। জেদ করে। রৌশন, এত করে বলছে বানিয়ে দাও না শুভা। তাছাড়া আজকে আমার প্রিন্সেসের বার্থডে, তাই আজকে সবকিছু ওর মন মতো হবে। শুভা, ঠিক আছে আমি বলছি স্টাফকে বানিয়ে আনতে। ঋষিকা, নো স্টাফ না, তোমার হাতেরটা খাবো। ইমোশনাল ব্ল্যাকমেইল করে। শুভা, উফ, আমার ছেলেরাও আমাকে এত জ্বালায় না যতটা তুমি জ্বালাও। বিরক্ত হয়ে। ঋষিকা, কারণ তোমার ছেলে তো দুইটা কিন্তু আমি তো ওয়ান পিস, তাই না বাবাই? রৌশনের দিকে তাকিয়ে, ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সেস।
হেসে শুভা নটাঙ্কি শুরু। চোখ রাঙিয়ে রৌশন তোমারই কার্বন কপি, বিড়বিড় করে। রৌশন আসতে বললেও কথাটা ঠিকই শুভার কানে গিয়েছে। শুভা রৌশনকে চোখ রাঙিয়ে উঠে কিচেনে চলে যায়। রৌশন শুভা আমার জন্যেও একটা শুনিয়ে। শুভা ইয়েস বসসস চেঁচিয়ে। শুভা চলে যেতেই রৌশন আর ঋষিকা হেসে দেয়, তারপর হাই ফাইভ দেয়। ওদের প্রতিদিনের রুটিন শুভাকে কোনো না কোনো বাহানায় রাগানো। ঋষিকা তাড়াতাড়ি আমার অনেক খিদে পেয়েছে হেসে। রায়জাদা ইন্ডাস্ট্রিজ অফিসের সব স্টাফ সিওর কেবিনের বাইরে কান পেতে আছে। ভেতর থেকে চিল্লানোর শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আজকে ক্লাস চলছে ম্যানেজারের আর ক্লাস নিচ্ছে রিশান। বলতে গেলে রিশান হচ্ছে রৌশনের কার্বন কপি। কথা বলার স্টাইল, ড্রেসিং সেন্স, অ্যাটিটিউড আর সবচেয়ে বেশি হচ্ছে অ্যারোগেন্স। রিশানের নিজের আশেপাশে সব জিনিস পারফেক্ট চাই। ওর দুটো জিনিস সবচেয়ে অপছন্দের, প্রথম হচ্ছে বেশি কথা বলা। বেশি কথা বলা মানুষ ওর একদম পছন্দ নয়। আর দ্বিতীয়ত সময় নষ্ট করা। যারা সময়ের মূল্য দিতে জানে না রিশানের কাছে তারা দুনিয়ার সবচেয়ে ইউজলেস পারসন। সবকিছু রুটিন মাফিক পছন্দ ওর। ম্যানেজারের মুখের উপর কাগজ ছুঁড়ে মারল রিশান, আর ম্যানেজার সাহেব প্রতিবারের মতো মাথা নিচু করে আছেন। অবশ্যই ভুল করেছেন, যেহেতু রিশানের রাগ তো সহ্য করতে হবেই। রিশান, আজকে তোমার একটা ভুলের জন্য এত বড় একটা কন্ট্রাক্ট আমাদের হাত থেকে যেতে নিয়েছিল। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যদি আমি ফাইলটা চেক না করতাম তাহলে কি হতো? চিল্লিয়ে ম্যানেজার মাথা নিচু করে আছে দেখে রিশানের রাগ আরও বেড়ে যায়। রিশান সে সামথিং ড্যাম ইট টেবিলে হাত দিয়ে বাড়ি দিয়ে। ম্যানেজার কিছুটা কেঁপে উঠে, তারপর আমতা আমতা করে বলতে শুরু করে। ম্যানেজার সরি স্যার। আর ম্যানেজারকে থামিয়ে রিশান বলল, আই ডোন্ট ওয়ান্ট ইউর স্টুপিড সরি, জাস্ট গো, গিয়ে নিজের জন্য অন্য কোথাও জব খুঁজো। রায়জাদা ইন্ডাস্ট্রিজ তোমার জন্য না গো। আদিলও হয়েছে রিশান, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও এবারের মতো। কেবিনে প্রবেশ করতে করতে রিশান, আঙ্কেল আপনি? আদিলও হুম আসতে হলো, কিছু কথা ছিল তাই। আদিলও ম্যানেজারকে ইশারা করল যেন কেটে পড়ে। ম্যানেজারও কোনো কথা না বলে কেটে পড়ল। তোমার রাগের ভয়ে স্টাফরা কখন যেন অফিস ছেড়ে পালায়। চেয়ারে বসতে বসতে মজা করে। রিশান, আঙ্কেল আপনিও না? আচ্ছা বলেন কি বলবেন। নিজের চেয়ারে বসে আদিন, না থাক এখন বলবো না, রাতে পার্টিতে তোমাকে সারপ্রাইজ দিব। রিশান, কি এমন? রিশানকে থামিয়ে আদিলও বলল, পেশেন্স মাই বয়। হেসে রিশান, ওকে। আদিলও, আমি আসি তাহলে। দাঁড়িয়ে রিশান জি। আদিলও হল রৌশনের বিজনেস পার্টনার। বর্তমানে রিশান বিজনেস হ্যান্ডেল করছে, তাই রৌশন আর আদিলও সব দায়িত্ব রিশানের উপর দিয়ে দিয়েছে। স্টাফরা ফোন করে ডাকিয়ে এনেছিল আদিলকে, কারণ উনি ছাড়া এই মুহূর্তে রিশানকে ঠান্ডা করার মতো কেউ নেই। আদিলও চলে যেতেই রিশান ল্যাপটপে মনোযোগ দেয়। 4 বোতল ভোটকা কাম মেরা রোজকা গান গাইতে গাইতে নিজের বাইকে উঠে বসে সারারাত ফ্রেন্ডদের সাথে পার্টি করে এখন বাসায় ফিরছেন জনাব আর্থ রায়জাদা, আভি রায়জাদার ছেলে। দেখতে একদম ক্যান্ডি বয়, কিন্তু কাজ একদম ডেঞ্জারাস লেভেলের করে। যে কোনো বাইক স্টান্ট চোখ বন্ধ করে করতে পারে ও। বাইক ওর কাছে ওর গার্লফ্রেন্ডের থেকেও প্রিয়, প্রথম ভালোবাসা যাকে বলে আর কি। 3 মাস ধরে সিবিআইয়ে যোগ দিয়েছে। আর্থ নিজের বাইকে বসে হেলমেট পরতে শুরু করে, হঠাৎ কে যেন আর্থের পেছনে উঠে বসে। আর্থ ওয়ার্ড কে
আর্থ পেছনে ফেরার আগেই ওর মাথায় গান তাক করে ধরে মানুষটি, তারপর বলে, পেছনে ফিরার সাহস করলে সবগুলো বুলেট মগজে ঢুকিয়ে দিব। হুমকি দিয়ে। আর্থ ভয় পেছনে ফিরল না, স্টিল হয়ে সামলে তাকিয়ে থাকল। কণ্ঠটা একটা মেয়ের ছিল। মেয়েলি কণ্ঠ শুনে কিছুটা অবাক হয় ও, তাও নিজেকে সামলে বলে, আর্থ দেখেন মিস অর মিসেস যাই হন, আপনি আগে গান সরান। আর কে আপনি এভাবে? মেয়েটি আর্থকে মাঝকথায় থামিয়ে দিয়ে বলতে শুরু করে, আমি কে সেটা আপনার না জানলেও চলবে। এই মুহূর্তে আমার ইউনিভার্সিটি পৌঁছানো বেশি ইম্পর্টেন্ট, এক্সাম এর আর মাত্র ৪৫ মিনিট বাকি, তাই দ্রুত বাইক স্টার্ট দিন ফাস্ট। আর্থ এটা কেমন কথা? মান না মানো ম্যায় তেরা মেহমান। আগে নামুন, আপনি আমার বাইক থেকে অন্য গাড়ি হায়ার করেন। মেয়েটি এবার গানটা আর্থের মাথায় আরো জোরে ঠেকিয়ে বলল, যা বলছি তাই করুন। অন্য গাড়ি হায়ার করার মতো সময় নেই আমার। আর মাত্র ৪০ মিনিট। আল্লাহ। চেঁচিয়ে, আপনি বাইক স্টার্ট দিবেন নাকি আমি আপনার উপরের টিকিট কাটব? হুমকা দিয়ে। আর্থটেই না না দিচ্ছি। ইউনিভার্সিটির নাম কি? ভয় ভয়। মেয়েটি নাম বলতেই আর্থর বাইক স্টার্ট দেয়। আর্থ ভয় ভয় চালাচ্ছে, কিন্তু পেছনের মেয়েটির চেহারা পর্যন্ত দেখতে পায়নি ও। কিন্তু ভয়েজ শুনে ছোট খাটো ক্রাশ খেয়েছে আর্থ, কিন্তু এটা ক্রাশ খাওয়ার সঠিক সময় না। আর্থ, আপনি জানেন আপনি ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছেন। সিবিআই অফিসার আমি। চাইলে এই মুহূর্তে আপনাকে হাজতে আটকাতে পারি। মেয়েটি আর্থের কথায় হেসে দিল, তারপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আপনি তো আমাকে হাজতে পাঠাবেন, কিন্তু এই মুহূর্তে তো আমি চাইলে আপনাকে আল্লাহর দরবারে পাঠাতে পারি, তাও বিনা ভিসায়। মেয়েটির কথায় চুপ করে যায় আর্থ। আজব পরিস্থিতিতে পড়েছে বেচারা। আর্থকে চুপ থাকতে দেখে মেয়েটি নিজে থেকেই বলতে শুরু করে, বাই দ্য ওয়ে আইম হায়াতি। আর আপনি? আর্থের কাঁধে হাত রেখে। আর্থ কি হো হাতি? টাস্কি খেয়ে। আর্থের কথায় রেগে যায় হায়াতি। আর্থের কাঁধে বাড়ি দিয়ে বলল, ও হাতি না হায়াতি। চিল্লিয়ে। আর খুব চেঁচাচ্ছ কেন? বুঝেছি তো। ধমকে। হায়াতি তোমার নাম? আর্থ আর্থ। মুখ ফুলিয়ে। হায়াতি তোমার আর আমার নাম মিলিয়ে অনেক সুন্দর একটা কম্বিনেশন হয়, লাইক। হায়ার্থ উদ্ধৃতি চিহ্ন নাইস না? খুশি হয়ে। আর্থ নো নেহি না, একদমই নাইস না। আর তুমি কেন আমার নামের সাথে নিজের নাম মিক্সড করছো? হায়াতি এমনি মায়ুস ফেস করে। আর্থ এসে পড়েছি, নামো এবার। হাফ ছেড়ে। ভার্সিটির সামনে বাইক থামাতেই হায়াতি নেমে যায়, কিন্তু ও এখনও আর্থের মাথায় গান তাক করে আছে, যার ফলে আর্থ পেছনে ফিরছে না। হায়াতি, একটা কথা বলি তোমায়। আর্থ আবার কি? বিরক্ত হয়ে। হায়াতি, তুমি না দেখতে একদম ক্যান্ডি বয়ের মতো, কিন্তু তোমার মধ্যে একটা জিনিস মিসিং আছে। আর্থ কি জিনিস? হায়াতি ব্রেইন। আর্থ কি হো? থতমত খেয়ে। হায়াতি দুষ্ট হেসে নিজের হাতের গানটা আর্থের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে ভিতরে চলে যায়। আর্থ বোকার মতো তাকিয়ে আছে হায়াতির যাওয়ার দিকে। নিজের হাতের দিকে তাকাতেই টাস্কি খায় আর্থ, কারণ এতক্ষণ যেটাকে ও গান ভাবছিল সেটা গান না, মার্কার পেন। লাইক সিরিয়াসলি আর্থকে ভয় দেখালো, তাও একটা পেন দিয়ে। আর্থ এটা তো। অবাক হয়ে ধোকা আর্থ হায়াতির দিকে রেগে তাকায়, কিন্তু সেকেন্ডের মধ্যেই হায়াতি ওখান থেকে হাওয়া। আর্থ মিস হাতি থুককু হায়াতি, আবার অবশ্যই দেখা হবে। পুলিশের সাথে পাঙ্গা অনেক ভারী পড়বে। হু দাঁতে দাঁত চেপে আর্থ বাইক ঘুরিয়ে নেয়। আর্থ বাসায় এসেই হেলমেট রেখে উপরে ওর রুমে চলে যায় ফ্রেশ হতে।
আর যাওয়ার আগে শুভাকে বলে যায় যে ও এসে পড়েছে। শুভা আর্থের জন্য কফি বানিয়ে ঋষিকার হাতে উপরে পাঠিয়ে দেয়। ঋষিকা ভাইটু রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই অবাক হয় ঋষিকা, কারণ গোছানো রুমটা মিনিটের মধ্যে এসেই অগোছালো করে দিয়েছে আর্থ। একটা জুতো বাংলাদেশ তো আরেকটা পাকিস্তানের বর্ডারে ফেলেছে, জ্যাকেট খুলে সোফায় ফেলেছে আর টি শার্ট বেডে। যদি বাড়ির কোনো স্টাফকে জিজ্ঞেস করা হয় এ বাসার সবচেয়ে অগোছালো সদস্য কে, তাহলে সেকেন্ড না ভেবেই তারা আর্থের নাম নিবে। আর্থ শাওয়ার নিচ্ছে, আওয়াজ আসছে ভেতর থেকে। ঋষিকা কফি টেবিলে রেখে দেয়। ঋষিকা আল্লাহ, এ কি অবস্থা করেছে রুমটার। মাথায় হাত রেখে বেচারা রুমও মাঝে মধ্যে ভাবে কোনো উল্লুকের সাথে থাকি। সব কিছু ঠিকঠাক করে রাখছে আর বলছে। ঋষিকা জ্যাকেটটা তুলতেই একটা কিছু পড়ার শব্দ হলো নিচে। এটা কি পড়ল। ঋষিকা জিনিসটা তুলতেই কিছুটা টাস্কি খায়। ঋষিকা ঝুমকা। অবাক হয়ে, ভাইটু জ্যাকেটে ঝুমকা, তাও মেয়েদের। এর আগে তো কখনো এসব পাইনি, তবে আজ। কনফিউজড হয়ে, ডালমে কুচ কালা নেহি পুরি ডাল হি কালি হ্যায়, চোখ ছোট ছোট করে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে ঋষিকা পেছনে ফিরে। আর্থ ওখানে দাঁড়িয়ে কি ডাল চাল হিসাব করছিস পিচ্ছু। ঋষিকা ভাইটু ডোন্ট কল মি পিচ্ছু, রেগে। আর্থ আচ্ছা আচ্ছা পিচ্ছু বলবো না, বুড়ি দাদি বলবো, চলবে। মজা করে। ঋষিকা আর্থকে তেড়ে গিয়ে। আর্থকে আর পায় কে, ও তো আগেই দৌড়। মেহরাব ভিলা। স্পোর্টস রুমে একা একা বাস্কেটবল খেলছে রিক্ত। ওর পুরো কনসেন্ট্রেশন বলের মধ্যে। একজন স্টাফ রোলার ট্রে করে খাবার নিয়ে ভিতরে প্রবেশ করে। রিক্তর বল লেগে খাবারের ট্রেটা সরে যায় আর বড় ফ্লাওয়ার ভাজের সাথে বাড়ি খায় আর ভাজটা পড়ে ভেঙে যায়। রিক্ত উপস। আচমকা এমন হওয়ায় স্টাফটা ভয় পিছিয়ে যায়। রিক্ত সেদিকে খেয়াল না দিয়ে আবারও বলটা তুলে নিজের খেলায় মনোযোগ হয়। এমন ভাবে ও বলগুলো হিট করছে যে কিছু না কিছু ভাঙছেই। রিক্তর চেহারা দেখে বোঝা যাচ্ছে ওর কাছে এই ভাঙচুর খেলাটা অনেক ভালো লাগছে। রিক্তর বাবা আকিব নিজের রুমে যাওয়ার পথে শব্দ শুনে রিক্তর স্পোর্টস রুমে চলে আসেন। আসতেই এই অবস্থা দেখে কিছুটা রেগে যান উনি। আকিব, এসব কি অবস্থা করেছ রিক্ত। রিক্ত নাথিং মাচ, জাস্ট বাস্কেটবল খেলছি। ডোন্ট কেয়ার ভাব নিয়ে, বাই দ্য ওয়ে আপনি কি ভেবে এখানে আসলেন। আকিব, রুমে যাচ্ছিলাম, তোমার ভাঙিচুরির শব্দে আসতে হয়েছে। আচ্ছা বাদ দাও, তোমার বলের পাগলামো রেখে ব্রেকফাস্ট করে নাও। রিক্ত, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি নিজের কাজে যান, আই ক্যান হ্যান্ডেল মাইসেলফ। আপনার মতো বিজি মানুষ আমার পেছনে সময় নষ্ট করছে, বিষয়টা ভালো দেখায় না। খেলায় মনোযোগ দিয়ে। আকিব, বাবা হই আমি তোমার। রিক্ত, তোমাকে নিয়ে ভাবব না তো কাকে নিয়ে ভাবব। রিক্ত, দুর্ভাগ্যবশত আপনি আমার বাবা হন। খেলা বন্ধ করে। আকিব রিক্ত আকিবকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। রিক্ত নিজের রুমে এসে বলটা কোনো ছুঁড়ে মারে, তারপর টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায়। এই ফাঁকে স্টাফ এসে রিক্তর প্রোটিন শেক আর ব্রেকফাস্ট রেখে যায় রুমে। রিক্ত ফ্রেশ হয়ে বেরিয়ে এসে প্রোটিন শেকের ফ্ল্যাক্সটা নিয়ে সোফায় বসে পড়ে আর ল্যাপটপ অন করে। ল্যাপটপ অন দিতেই ঋষিকার ছবি ভেসে উঠল স্ক্রিনে। ছবিটাতে ঋষিকার হাতে অনেকগুলো বেলুন, যেগুলো সামলানোর চেষ্টা করছে ও তখনই আড়ালে ছবিটা তুলে নেয় রিক্ত। রিক্ত, গুড মর্নিং মাই লাভ। ছবিটায় ফ্লাইং কিস দিয়ে আর্থ ছাদের রেলিংয়ের ওপর বসে আছে আর ঋষিকা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
ঋষিকা ভাইটু। আর্থ হুম বল। ঋষিকা তোমার গার্লফ্রেন্ডের সাথে কখন দেখা করাবে আমাকে? আচমকা ঋষিকার এমন প্রশ্নে থতমত খেয়ে যায় আর্থ। আর্থ গার্লফ্রেন্ড। অবাক হয়ে কি সব বলছিস? ঋষিকা যা দেখেছি তাই তো বলছি। এই ঝুমকোটা দেখে কিছু মনে পড়ছে? কার এটা? আর্থ তোর না? ঋষিকা একদম না। আর্থ তাহলে কার? হাতে নিয়ে দেখছে ঋষিকা। উফ ভাইটু, আমি তোমাকে কি প্রশ্ন করব, তুমি দেখি উল্টো আমাকে প্রশ্ন করছো। আর্থ আমি কি করে জানবো এটা কার? আজব। ঋষিকা তোমার জ্যাকেট থেকে পেয়েছি, তাহলে তুমি জানবে না তো কে জানবে? রাগ দেখিয়ে আর্থ আমার জ্যাকেট থেকে। হঠাৎ আর্থের মনে হায়াতির কথা। এটা নিশ্চয়ই ওর ঝুমকা। আর্থ এটা অবশ্যই ওই হাতির হবে। ঋষিকা হাতি? অবাক হয়ে আর্থ আর বলিস না, সকাল সকাল ওই হাতি থুককু হায়াতি নামের প্যারার পাল্লায় পড়েছিলাম। অসহায় ভাবে আর্থ ঋষিকাকে সকালের ঘটনা খুলে বলে। কথাগুলো শুনে ঋষিকা অবাক হওয়ার বদলে হাসতে শুরু করে। আর্থ তুই হাসছিস ঋষু? নাক ফুলিয়ে ঋষিকা হাসব না তো কি করব ভাইটু? শেষমেশ একটা মেয়ে দ্য গ্রেট সিবিআই অফিসার আর্থ রায়জাদাকে মার্কার পেন দিয়ে বোকা বানিয়ে চলে গেল। হাসতে হাসতে এটা তো ব্রেকিং নিউজ। পেপারের হেডলাইনে টপে থাকবে এই খবরটি। আর্থ ওই মেয়েটাকে জাস্ট একবার পাই, তারপর বুঝাবো আর্থ কি জিনিস। মুখ ফুলিয়ে ঋষিকা আমি প্রে করব আল্লাহর কাছে যেন তোমাদের দেখা আবারও করাই, তাও তাড়াতাড়ি। কিন্তু একটু সাবধানে থাকবে। আর্থ কেন? ঋষিকা বলা তো যায় না, যদি তোমার মন চুরি করে নিয়ে যায় এবার তখন? আর্থ বেশি পেকে গিয়েছিস, শুধু শুধু বুড়ি দাদি বলি না তোকে। ঋষিকা দেখো ভাইটুই, যদি তুমি আমাকে আবার এই নামে ডেকেছ তাহলে কিন্তু আমি ছোট আব্বুকে ফোন করে বলে দিব, তারপর উনি তোমাকে ইচ্ছামতো বকবে। মুখ ফুলিয়ে আর্থ ছোট আব্বুর চামচি বিড়বিড় করে। ঋষিকা কি বললে? আর্থ বলছি তোকে ওনাদের কাছে কানাডা ট্রান্সফার করতে হবে। আর্থ ঋষিকার সাথে কথা বলছে, এর মাঝেই ওর ফোনে কল আসে ঋষানের। ঋষিকা কার ফোন? আর্থ ভাইয়ের। হ্যাঁ ভাই রিসিভ করে। ঋষানের কথা শুনে কল কেটে দিল আর্থ। ঋষিকা ফোন কাটলে কেন, আমিও ভাইয়ার সাথে কথা বলবো। আর্থ নিজের ফোন দিয়ে কল দে, গিয়ে যা, আমার কাজ আছে, আই হ্যাভ টু গো। ঋষু বেবি বাই। ঋষিকার গাল টেনে ঋষিকা একটু আগেই তো, আসলে আবার কোথায় যাচ্ছ? আর্থ এটা সিক্রেট বলা যাবে না, আসি। ঋষিকা না বললে যেমন আমি বুঝি না। আইম সিউর তোমরা দুজন মিলে নিশ্চয়ই কিছু প্ল্যানিং করছো আমার বার্থডের জন্য। মুচকি হেসে ইউ বোথ আর দ্য বেস্ট ব্রাদার্স ইন দ্য ওয়ার্ল্ড। ঋষান মিটিং শেষ করে নিজের কেবিনে চলে এসেছে। আজকে ঋষিকার বার্থডে, রাতের জন্য অনেক কিছু প্ল্যান করেছে ও। কিন্তু ঋষান হয়তো জানে না যে ওর থেকেও বেশি এক্সাইটেড হয়ে কেউ ঋষিকার জন্য বার্থডে প্ল্যান করছে। আর সেটা অন্য কেউ না, বরং রিক্ত। ঋষান কল করে কয়েকজন গার্ড আর স্টাফদের কেবিনে ডেকে আনায় আর তাদের কাজ বুঝিয়ে দেয়। ঋষানের মেইন টপিক হচ্ছে কোনো মতেই যেন রিক্ত আজ ওদের আশেপাশে না আসে। সবাইকে কাজ বুঝিয়ে দেওয়ার পর ঋষান গার্ডদের উদ্দেশ্যে বলে, ঋষান রিক্ত মেহরাব যেন ঋষিকার আশেপাশেও ঘুরঘুর না করে আজ। এটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সবার উদ্দেশ্যে স্টাফ সহ বাকি গার্ডরা চলে যেতেই ঋষান প্যান্টের পকেটে দুহাত গুজে জানালার সামনে এসে দাঁড়ায়, তারপর নিজে নিজে বলতে শুরু করে,
রিশান, তোর ছায়াও আমি আমার বোনের উপর পড়তে দিব না। রিক্ত করা গলায় রিশান জানালার বাইরে তাকিয়ে ব্যস্ত শহরের কোলাহলপূর্ণ রাস্তার দিকে তাকিয়ে আছে অপলক। হঠাৎ নিচ থেকে একটা কিছুর তীব্র আলো ওর চোখে লাগে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ঢেকে ফেলে রিশান। হালকা করে হাত সরিয়ে নিচে তাকিয়ে দেখার চেষ্টা করে ও এটা আসলে কিসের আলো। রিশান নিচে তাকাতেই দেখে একটা মেয়ে নিচে দাঁড়িয়ে আছে আর তার হাতে সিলভারের চুড়ি, যার ঝুমকাগুলোতে কাঁচ লাগানো। রোদের আলো সেই গ্লাসে রিফ্লেক্স হয়ে ওর চোখে বিঁধছে। মেয়েটির পেছনে টুকু দেখা যাচ্ছে শুধু। রিশান আরও ভালো করে মেয়েটিকে লক্ষ্য করার চেষ্টা করে। গোলাপি রঙের ফুল স্লিভ লং ড্রেস, ব্ল্যাক অ্যান্ড ব্রাউনি কম্বিনেশনের, হালকা কোকড়ানো চুল, যদিও চুলগুলো বেশি লম্বা না, পিঠ অবধি। হাত ভর্তি সিলভারের চুড়ি আর কানেও সেম ঝুমকা। এই প্রথমবার কোনো মেয়েকে এতটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে রিশান। মেয়েটি হাত নাড়িয়ে নাড়িয়ে ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলছে। রিশান, মেয়েটি কি কথা বলছে ড্রাইভারের সাথে, নাকি ঝগড়া করছে? কনফিউজড হয়ে দেখে আসব। রিশান বিষয়টা বোঝার জন্য নিচে নেমে আসে। অফিস থেকে বের হতেই কিছুটা দূরে মেয়েটি দাঁড়িয়ে। রিশান যতটা এগিয়ে যাচ্ছে ততই মেয়েটির কণ্ঠ সস্ত হচ্ছে। ট্যাক্সিওয়ালার চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেচারা হয়তো অনেক খারাপভাবে ফেঁসেছে। ড্রাইভার ম্যাডাম, আমি আপনাকে বলছি তো, এয়ারপোর্ট থেকে এখানের ভাড়া ১,৫০০ টাকা, বুঝুন একটু দয়া করে। মেয়েটি, আরে হাজব তো, আমি কেন বুঝব? আপনি বুঝেন বেশি করে। একে তো জনগণদের ঠকাচ্ছেন বেশি ভাড়া রেখে, তার উপর আবার আমাকেই উল্টা বুঝাচ্ছেন। রেগে ওদের দুজনের কথাগুলো শুনে রিশান বিষয়টা এবার বুঝতে পারছে যে ভাড়া নিয়ে গণ্ডগোল বেঁধেছে। রিশান এগিয়ে দিয়ে মেয়েটিকে কিছু বলতে যাবে, তার আগেই মেয়েটি হাতের ব্যাগ পেছনে ঘুরিয়ে দেয় আর রিশানের মুখে বাড়ি লাগে। রিশান আহহ চেঁচিয়ে পেছনে থেকে চিৎকার শুনে মেয়েটি আতঙ্কিত হয়ে পেছনে ফিরে। রিশান নাক ডলছে, নিশ্চয়ই নাকে ব্যথা পেয়েছে। মেয়েটি, আল্লাহ, কি করলাম আমি? ভয় ভয়, আপনি ঠিক আছে? আইম সো সরি, আমি দেখিনি আপনায়। চিন্তিত হয়ে রিশান এবার মুখ তুলে তাকায় মেয়েটির দিকে। নিমিষেই যেন ওর ব্যথা কোথাও গায়েব হয়ে গেল। একদম বাচ্চাদের মতো ইনোসেন্ট ফেস করে আছে মেয়েটি। অদ্ভুত একটা অনুভূতি অনুভব হচ্ছে ওর। মেয়েটির কথায় ধ্যান ভাঙে রিশানের। আপনি ঠিক আছেন? বেশি লাগেনি তো? রিশান, নো, আইম অলরাইট। সোজা হয়ে দাঁড়িয়ে মেয়েটি, থ্যাঙ্কস টু আল্লাহ কিছু হয়নি আপনার, না হলে বাংলাদেশে এসেই জেলে ঢোকার অভিজ্ঞতা হয়ে যেত আমার মতো ভলি ভালি মাসুম বাচ্চির। ইনোসেন্ট ফেস করে রিশান সিরিয়াসলি বিস্ময় নিয়ে। মেয়েটি, জিজ্ঞেস রিশান, ও আচ্ছা, কিন্তু আপনাদের মধ্যে ঝগড়া কি নিয়ে হচ্ছিল? মেয়েটি কিছু বলতে যাবে তার আগেই ক্যাব ড্রাইভার বলতে শুরু করে, স্যার, আর বইলেন না, ম্যাডামকে আমি এয়ারপোর্ট থেকে আনছি, আর আগেই বলে দিছিলাম যে ওখান থেকে ভাড়া ১,৫০০ টাকা, কিন্তু ম্যাডাম এখন বলে আমি নাকি মিথ্যা বলছি। অসহায় ভাবে ড্রাইভারের কথায় মেয়েটি রেগে কোমরে দুহাত গুজে রাগীভাবে বলতে শুরু করে। মেয়েটি, আল্লাহ, তুমি কোথায় আছো? দেখো কি বড় মিথ্যা কথা বলছে আমার নামে। আকাশের দিকে তাকিয়ে, শুনেন, আমি আপনাকে বলছি, রিশানকে, এই ড্রাইভার সাহেবের সাথে চুক্তি হয়েছিল ভাড়া নিবেন ১,৫০০, কিন্তু এখানে আসতেই এনার ডিমান্ড হাই স্পিডে উপরে উঠে গেল। রিশান, কত চেয়েছে? মেয়েটি, ১,৫০০ টাকা, দু হাত ছড়িয়ে বেশি দেখালো। রিশান মেয়েটির কথা শুনে পুরো এই মুহূর্তে মনে হচ্ছে হয়তো ও অন্য গ্রহের প্রাণী, অথবা মেয়েটি ১০০% ভিন গ্রহের এলিয়েন। মুখ হা হয়ে আছে রিশানের।
মেয়েটি আবারও বলতে শুরু করে, এখন আপনিই বলেন কোথায় মাত্র 1500 আর কোথায় 1500? আল্লাহ, টাকা কি গাছে ধরে যে সব এভাবে বিলিয়ে দিব আমি? রিশান, 1500 আর 1500 মধ্যে পার্থক্য কি? টাস্কি খেয়ে। রিশান, 1500 আর 1500 মধ্যে পার্থক্য কি? টাস্কি খেয়ে। মেয়েটি রিশানের কথা শুনে কপাল সাত আসমানে তুলে নেয়, যেন রিশান কত বড় ভুল প্রশ্ন করে ফেলেছে। পার্থক্য কি মানে? কত বড় পার্থক্য আপনার চোখে পড়ছে না? অবাক হয়ে চোখ বড় বড় করে। 1500 এর মধ্যে একবার শুধু হাজার আর একবার শ ব্যবহার হয়, কিন্তু 1500 মধ্যে পুরোটাই হাজার ব্যবহার করে। শুনতেও কত বড় লাগে। 1500 লম্বা উচ্চারণ করল। আমি বাংলাদেশের পার্মানেন্ট বাসিন্দা না হলেও মনে প্রাণে বাংলাদেশি হু। এত সহজে আমাকে বোকা বানিয়ে টাকা ঘাপলাতে পারবে না কেউ। রিশান, গড, কেমন সিচুয়েশনে ফেসে গেলাম আমি। লাইক সিরিয়াসলি, এমন মানুষও হয় দুনিয়ায়? আনবিলিভেবল। মনে মনে ড্রাইভার কিছু বলবে, কিন্তু তার আগেই রিশান চোখ দিয়ে ইশারা করে তাকে থামিয়ে দেয়। তারপর বলে, রিশান, আচ্ছা বুঝেছি, আপনার 1500 টাকা দেওয়া লাগবে না, আপনি ইনাকে, ড্রাইভারকে দেখিয়ে 1500 টাকাই দিয়ে দিন। আমিও তো কখন থেকে এটাই বলছি স্যার, কিন্তু ম্যাডামই বুঝছে না। ড্রাইভার, আপনি কখন বললেন আমায়? সে তখন থেকে 1500 রট লাগিয়ে আছেন মিয়া। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল মেয়েটি। রিশান, ব্যাস ব্যাস হয়েছে, আই থিঙ্ক এখন প্রবলেম সলভ হয়েছে। ড্রাইভার, জি স্যার। মেয়েটি নিজের ব্যাগ থেকে টাকা বের করে ড্রাইভারের হাতে ধরিয়ে দেয়। তারপর বলে, নেক্সট টাইম কাউকে ঠকানোর চেষ্টা করবেন না বলে দিলাম। বি এ গুড পারসন, পরামর্শ দিয়ে। ড্রাইভার কিছু বলল না, মুখ বাংলার পাঁচ করে তাড়াতাড়ি কেটে পড়ল ওখান থেকে। আর্থ অফিসের সামনে আসতেই রিশানকে বাইরে দেখে বাইক থামিয়ে নেয়। হেলমেট খুলে রেখে রিশানকে ডাকবে, তখনই ওর চোখ যায় পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির উপর। আর্থুৎসি মেয়েটিকে ভালো করে পর্যবেক্ষণ করে, গিয়েই দেখে আসি নেমে গিয়ে। কি চলছে এখানে? আর্থ রিশানের সামনে এসে দাঁড়াল। রিশান, তুই? কিছু না। আর্থ সামনে তাকিয়ে মেয়েটির উদ্দেশ্যে বলল। আর্থ, আপনি? মেয়েটিকে উদ্দেশ্য করে। আইম সায়রা, হাই হ্যালো বলে। রিশান এতক্ষণে জানতে পারল মেয়েটির নাম। আর্থ, আইম আর্থ। ব্রো, মেয়েটি কে রে? রিশানের কানে ফিসফিস করে। রিশান, পড়ে বলছি, অনেক লং স্টোরি। ধীরে বলল। কথার মাঝেই রিশানের ফোনে কল আসে। আমি আসছি বলেই অন্য সাইডে চলে গেল রিশান। আর্থ রিশান থেকে সরে সায়রার দিকে ফিরে। সায়রা, আপনারা ফ্রেন্ড হন? আর্থ, নোহ, উই আর টু ব্রাদার্স ফ্রম আনাদার মাদার্স। ব্রো, জুরি আর কি? বাই দা ওয়ে, আমি কি জানতে পারি আপনি আমার ভাইয়ের সাথে এখানে কি করছেন? সায়রা, অ্যাকচুয়ালি আমি আমার আঙ্কেলের বাসায় এসেছি, কিন্তু এয়ারপোর্ট থেকে যে ক্যাব নিয়েছিলাম তার ড্রাইভার ভাড়ায় গন্ডগোল বাঁধিয়ে দিয়েছিল। আর্থ, যেমন? সায়রা আর্থকে পুরোটা ঘটনা খুলে বলল। আর্থ কয়েকটা শুকনো ঢোক গিলে সায়রার কথা শুনে। ওর মনে হচ্ছে ওর মাথায় জিলেপির প্যাচ লেগে যাচ্ছে সায়রার কথায়। সায়রা, এখন আপনিই বলেন 1500 আর 1500 মধ্যে কত পার্থক্য, তাই না? আর্থ, হ্যাঁ, বিশাল পার্থক্য, মহা পার্থক্য, এত বড় পার্থক্য যা কাউন্ট করা যাবে না। বিষম খেয়ে। রিশান কথা বলা শেষ করে ওদের সামনে চলে আসে। আর্থ, ব্রো, আমার মাথা ঘুরছে, ফিসফিসিয়ে। রিশান, এখন তো শুধু মাথা ঘুরছে, এই মেয়ের সাথে আর বেশিক্ষণ থাকলে তুই পুরো ঘুরে যাবি। সায়রা, কি ফিসফিস করছেন আপনারা? রিশান, কিছু না, এমনি।
অ্যাকচুয়ালি আমার মিটিং আছে, আই হ্যাভ টু গো নাও। সায়রা আমার বোনও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ওর সাথেই বাসায় যাব। বাট থ্যাংক ইউ সো মাচ আমার হেল্প করার জন্য। রিশান ডোন্ট থ্যাঙ্কড মি, আমি জাস্ট একটু কনফিউশনটা দূর করেছি আর কি। আমতা আমতা করে। সায়রা আপনি অনেক সফট হার্টেড, আই উইশ সবাই আপনার মতো হতো। সায়রার কথা শুনে আর্থ মুখ চেপে নিজের হাসি কন্ট্রোল করার চেষ্টা করছে। আর্থ সফট হার্টেড তাও রিশ ভাই? জোক অফ দ্য ডে। মাত্র আধা ঘন্টা রিশ ভাইয়ার সাথে থেকে ওকে সফট হার্টেড বলছে, হু একদিন পুরো ওর সাথে থাকলে সারা জীবন শুধু একটাই প্রে করবে যেন রিশ ভাইয়ার সাথে কখনো দেখা না হয়। মনে মনে হেসে সায়রার ফোনে কল আসতেই ও রিসিভ করে। সায়রা তুই কোথায়? ফোনে। সায়রা হোয়াইট কার? আশেপাশে তাকিয়ে, হ্যাঁ দেখেছি, দাঁড়া আমি আসছি। ফোন কেটে কিছুটা দূরে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। সায়রা সেটার দিকে তাকিয়ে আবার রিশানের দিকে তাকায়। সায়রা আমি আসি, আমার বোন চলে এসেছে, আবার দেখা হবে। রিশান হুম। আর্থ চল, আর্থকে বলল। সায়রা একটা স্মাইল দিয়ে গাড়ির দিকে চলে যায়। আর্থ একদিনে দুটো এলিয়েনের সাথে দেখা হল। বিড়বিড় করে, রিশান কিছু বললি? আর্থ না হায়, হাঁটা ধরে। সায়রা গাড়ির দরজা খুলেও পেছনে ফিরে রিশানকে এক পলক দেখে বসে পড়ে। পেছনের সিটে হায়াতি বসে আছে। হায়াতি আপি আই মিস ইউ, সায়রাকে জড়িয়ে ধরে। সায়রা মিস ইউ টু। কিন্তু তুই গাড়ি এত দূরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ওখানে গেলে তোকে একজনের সাথে দেখা করিয়ে দিতাম। হায়াতি ভাবলাম শুধু শুধু আরেকটু এগোলে আরো বেশি পেট্রোল খরচ হবে, তাই তোকে কল করে এখানে আসছে বললাম। আমতা আমতা করে। সায়রা সিরিয়াসলি? কিপটুস। হায়াতি তোর থেকে কমই। মজা করে। ড্রাইভার কাকু বাসায় চলেন। ড্রাইভারকে বলল, ভালো হয়েছে যে আমি আর্থ মহাজনকে সায়ুর সাথে দেখে ফেলেছিলাম, তাই বের হইনি। যদি ও আমাকে চিনে ফেলত আর সকালের কাণ্ডর জন্য জেলে ঢুকিয়ে দিত তখন? যদি জানতাম ও পুলিশ তাহলে ভুলেও ওর সাথে পাঙ্গা নিতাম না হলে। এখন ভুল যখন করেই ফেলেছি, নিজেকে বাঁচিয়ে তো রাখতে হবেই। আল্লাহ প্লিজ যত যাই হোক না কেন আমাকে আর ওর সামনে ফেলো না। মনে মনে। অফিসে। আর্থ আল্লাহ ব্রো আমি এখনো কনফিউজড ১৫০০ আর ১৫০০ এর মধ্যে। সোফায় বসে হাসতে হাসতে। রিশান বাদ দে এই টপিক, ল্যাপটপে মনোযোগ দিয়ে। আর্থ কিন্তু যাই হোক মেয়েটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর নামটাও কি যেন নাম ছিল? ল্যাপটপে এতক্ষণ টাইপ করছিল রিশান, কিন্তু আর্থের কথায় ওর হাত থেমে যায়। নিজের অজান্তেই ওর মুখ ফসকে বেরিয়ে যায়, সায়রা। আর্থ বা এই মেয়ের নাম তো বরাবর মনে আছে তোর। আচ্ছা তোর পিয়ের নাম কি বলতো? রিশান শাট আপ আর্থ কাজ করছি, কথা কাটিয়ে। আর্থ হ্যাঁ শাট আপ তো করাবি, কারণ তোর পিয়ের নাম কি সেটা আদৌ তুই জিজ্ঞেস করিসনি, তাহলে জানবি কি করে? কপাল কুচকে, কিন্তু ওই ক্যাবওয়ালা মেয়েটার নাম একবার শুনেই মনে গেঁথে গেছে তোর। রিশান হয়েছে তোর? এখন তুই এসব ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়ে দেখে আয়রিশুর জন্য যে গিফটগুলো বলেছিলাম সেগুলো পৌঁছেছে কিনা। আর্থ কথা ঘুরাতে চাচ্ছিস? রিশান তুই যাবি? ধমক দিয়ে। আর্থ যাচ্ছি কিন্তু আমার একটা কথা মনে রাখবি। রিশান কি কথা? আর্থ তোদের মধ্যে কোনো সেটিং ফেটিং হলে সবার আগে আমাকে বলবি কিন্তু, চোখ মেরে। রিশান তুই। রিশান রেগে আর্থের দিকে তেড়ে যাওয়ার আগেই আর্থ দৌড়।
রিশান সবসময় ফালতু কথা বার্তা বলে বিড়বিড় করে বসে, বললেই হলো নাকি আজব। আর্থ কেবিনের বাইরে গিয়ে আবারও ভেতরে উকি মেরে বলে, আর্থ নো বিগব্রো, আর্থ সবসময় সঠিকই বলে, বাট আফসোস তোরা সেটা মানতে নারাজ। যাই হোক, শায়রার মধ্যে নিশ্চয়ই স্পেশাল কোনো কথা আছে যেটা দা রিশ উর্ফে রিশান রায়জাদাকে ভাবাচ্ছে। মনে মনে রিশানের দিকে তাকিয়ে আর্থের আসার কথা শুনে সব স্টাফ মেয়েরা এতক্ষণ নিজেদের মেকআপ আয়না নিয়ে ব্যস্ত ছিল। আর্থ হলে আসতেই সেগুলো ফেলে ওকে হাই বলতে ব্যস্ত হয়ে পড়ে। আর্থ একটা হালকা হাসি দিয়ে নিজের বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে বেরিয়ে যায়। টাফি হলো রুমে ছোট বল নিয়ে খেলা করছে। ঋষিকা আসতেই বল ছেড়ে ওর কাছে দৌড়ে চলে আসে ও। ঋষিকা, টাফি, ক্ষুধা পেয়েছে তোর? দাঁড়া, আমি তোর খাবার আনছি। টাফির গায়ে হাত বুলিয়ে। টাফি ঋষিকার কথা শুনে শব্দ করে যেন হ্যাঁ বলছে। ঋষিকা টাফির পেট ফুট দিয়ে উপরে চলে আসে নিজের রুমে। নিজের রুমে আসতেই নিজের বেডে বড় একটা গোলাপি র্যাপ করা বক্স দেখতে পেল। ঋষিকা গিফট। ঋষিকা দৌড়ে গিয়ে বক্সটার র্যাপ খুলতে শুরু করে। বক্সটা খুলতেই একটা বড় পিঙ্ক কালারের টেডি বিয়ার বের হয়। ঋষিকা নতুন টেডি ওয়াও টেডিটাকে জড়িয়ে ধরে। টেডির থেকে চোখ সরতেই সোফায় আরেকটা বক্স পায় ঋষিকা। দ্রুত গিয়ে সেটা খোলে ও। বার্থডের জন্য সারপ্রাইজ ড্রেস। এভাবে রুমের প্রতিটা সাইড থেকে মোট 20টা গিফট পেয়েছে ঋষিকা। আজকে ঋষিকার 21তম জন্মদিন। আর প্রত্যেক জন্মদিনে রিশান আর আর্থেজ অনুযায়ী গিফট দেয় ওকে। যততম জন্মদিন ততটা গিফট। ঋষিকা এতগুলো গিফট সবগুলো দেখতে দেখতে শোভা, রুম এত ছড়িয়ে ছিটিয়ে রেখেছ কেন ঋষু? কাগজগুলো তুলতে তুলতে ঋষিকা, আম্মি দেখে ভাইয়া আর ভাইটু কতগুলো গিফট এনেছে আমার জন্য। দে আর বেস্ট। শোভা, শুধু ভাইদের তারিফ? ওরা এনেছে তো কি হয়েছে? এত সুন্দর করে সাজিয়ে তোমার আড়ালে রুমে তো আমিই রেখেছি। ঋষিকা, হুম সেটাও ঠিক, তুমি ও বেস্ট, কিন্তু ভাইয়াদের থেকে কম। মজা করে শোভা, হুম বুঝেছি। এখন আপনা গিয়ে তাড়াতাড়ি রেডি হন, আপনার ভাইয়ারা আপনারা জন্য আরও সারপ্রাইজ রেডি করে রেখেছে। ঋষিকা, রিয়েলি? অবাক হয়ে শোভা, জি হ্যাঁ। ঋষিকা, আমি এখনই আসছি ড্রেস নিয়ে। শোভা, আশা করি গতবারের মতো এবার রিশান কোনো ভেজাল না করে রিক্তকে নিয়ে। চিন্তিত হয়ে রওশন, কোনো ভেজালের কথা বলছো তুমি শোভা? রুমে প্রবেশ করে শোভা, গতবার ঋষিকার জন্মদিনে রিশান আর রিক্তর মাঝে যে ঝগড়া হয়েছিল সেটার কথা বলছি। রওশন, ওটা পাস্ট শোভা, শুধু শুধু ওই বিষয়ে ভেবে মন খারাপ করো না। শোভা, আচ্ছা রওশন, তুমি এবারও উনাদের ইনভাইট করনি তো? রওশন, তোমার কি মনে হয়? ভ্রু নাচিয়ে শোভা, ডোন্ট টেল মি, গত বছর এত কিছু হওয়ার পরও তুমি মেহরাবদের ইনভাইট করেছ? চোখ বড় বড় করে রওশন, রিলেক্স শোভা, এত হাইপার হওয়ার কিছু নেই এখানে। বাচ্চা মানুষ, ওরা, ওদের ভুল হতেই পারে, তাই বলে কি আমরা বড়রাও বাচ্চাদের মতো বিহেভ করব? তাছাড়া আমি আকিবকে ইনভাইট করেছি, রিক্তকে না। যদি রিক্ত এসেও পড়ে তাতে কি আমার দোষ? ডোন্ট কেয়ার ভাব নিয়ে শোভা, তোমার মনে হচ্ছে না তুমি ইচ্ছে করে আগুনে পেট্রোল ঢালার কাজ করছো? চোখ ছোট ছোট করে রওশন, আগুন যদি এভাবেই জ্বলন্ত ছেড়ে দেই তাহলে সেটা ধীরে ধীরে জ্বলবে আর এতে সমস্যা আরও বাড়বে, কিন্তু যদি আগুনে পেট্রোল ঢালা হয় তাহলে আগুন তাড়াতাড়ি জ্বলে নিভে যাবে। এতে সমস্যা আর কষ্ট দুটোই কম হবে। শোভা, বাহ, কি লজিক দিল, হাত তালি দিয়ে। কিন্তু যদি এবার কোনো গণ্ডগোল বাঁধে তাহলে এর দায় তুমি নিবে। রওশন, ওকে ফাইন, তুমি আমি মিলে নিব।
শুভা আমি কেন? রৌশন কারণ তুমি আমার ব্যাটার হাফ, অর্ধাঙ্গিনী, বউ, ওয়াইফ, বেগম সব আমার সবকিছুতে তোমার 50-50 অধিকার আছে। শুভা তুমি দিন দিন মহা বিরক্তিকর মানুষে পরিণত হচ্ছ। শুভা রেগে বেরিয়ে গেল রুম থেকে আর ওর পিছু রৌশন। ঋষিকা আব্বি আমার চোখের পট্টি তো খুলে দাও। ধীরে ধীরে হেঁটে রৌশন আরেকটু ধৈর্য প্রিন্সেস পৌঁছে গেছি আমরা। ঋষিকার হাত ধরে এগিয়ে রৌশন আর শুভা গাড়ি থেকে ঋষিকার চোখে একটা কালো কাপড় বেঁধে দিয়েছে। গাড়ি থেকে হলো পর্যন্ত ওকে চোখে পট্টি বেঁধে নিয়ে যাচ্ছে ওরা সারপ্রাইজের জন্য। হলের ভিতরে প্রবেশ করে ঋষিকাকে একদম মিডলে দাঁড় করাই রৌশন তারপর ওর চোখের কাপড় খুলে দেয়। ঋষিকা চোখ খুলে সামনে তাকাতেই হা হয়ে যায়। সবাই একসাথে হ্যাপি বার্থডে বলতে শুরু করেছে ঋষিকাকে। ড্রিম নাইট রিজর্টকে একদম ড্রিমের মতোই সাজানো হয়েছে। ঋষিকার ফ্রেন্ডস, ওদের চেনা জানা এবং অনেক অজানা মানুষও আছে এখানে। হলের সবচেয়ে উঁচুতে রুফে ঋষিকার নাম লেখা হয়েছে। ঋষিকা ওয়াও, এটা আমার লাইফের বেস্ট বার্থডে। হাস্যোজ্জ্বল মুখ করে, কিন্তু যারা এসব কিছু করেছে তারা কোথায়? ঋষ ভাই আর্থ ভাই আশেপাশে খুঁজে। হঠাৎ বেলুন ফোটার অনেক শব্দ হয়। ঋষিকা সেই দিকে তাকাতেই দেখে আর্থ আর ঋষান দুদিকে দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা টুল যেটায় বড় একটা সিন্ড্রেলার শেপের কেক আর সেটার সামনেই টাফি বসে আছে। ঋষান ব্ল্যাক স্কিনি প্যান্ট, হোয়াইট শার্ট আর ব্ল্যাক ব্লেজার আর ব্ল্যাক শুজ পরেছে। চুলগুলো ঝাঁকড়ার মতো খাড়া হয়ে আছে। আর্থ স্কাই কালার স্কিনি প্যান্ট, হোয়াইট শার্ট, স্কাই কালার জ্যাকেট আর হোয়াইট শুজ পরেছে। চুলগুলো পাফ স্টাইল করা। টাফির গলায় রয়্যাল টাই পরানো, একদম শাহী স্টাইলেই বসে আছে ও। ঋষান সারপ্রাইজ কেমন হয়েছে? ঋষিকা বেস্ট। দৌড়ে ঋষানকে জড়িয়ে ধরে, আমার লাইফের বেস্ট বার্থডে এটা, থ্যাংক ইউ ভাইয়া। আর্থ সব ভালোবাসা ঋষ ভাইয়ের জন্য। বাহ, আমার কথা তো কারো মনেই নেই। মুখ ফুলিয়ে ঋষিকা আমার এত কিউট একটা ভাইটুকে কি আমি ভুলতে পারি হুম? আর্থের সামনে গিয়ে, তাছাড়া তোমাকে ছাড়া থরি না ঋষ ভাই এত কিছু একা করতে পারত। আর্থ অবভিয়াসলি। ভাব নিয়ে, আমাকে ছাড়া কারো কাজ চলে না, আফটার অল আমি দ্য গ্রেট আর্থ রায়জাদা। জ্যাকেটের কলার ঝাঁকিয়ে ঋষান ঋষিকাকে ভালো করে পর্যবেক্ষণ করল। ঋষিকা স্কাই ব্লু কালার লং গাউন পরেছে। ড্রেসটা দেখে ঋষান আর্থকে উদ্দেশ্য করে বলল, ঋষান আর্থ এটা তো সে ড্রেস না যেটা আমরা এনেছিলাম। আর্থ হুম তাই তো। ঋষু তুই আমাদের গিফট করা ড্রেসটা পরিসনি কেন? তুই জানিস আমরা ড্রেসটা তোর জন্য স্পেশালি অর্ডার করেছিলাম। ঋষিকা আমি তো গিফটের প্যাকেট থেকে যেটা পেয়েছি সেটাই পরেছি। মুখ গোমরা করে আর্থ কিন্তু আমরা এটা তোর জন্য আনিনি, তাহলে এটা গিফটের সাথে আসলো কিভাবে? অবাক হয়ে, হয়তো উনারা ভুল করে দিয়ে দিয়েছে। ঋষান ভুল করে দিয়ে দিয়েছে নাকি কেউ পারপোজলি করেছে? সন্দেহের ভঙ্গিতে ঋষিকা আমাকে কি এটায় ভালো দেখাচ্ছে না ভাইয়া? আর্থ আরেককে বলল ভালো দেখাচ্ছে না? আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এই পুরো পার্টিতে আমার বোনের থেকে সুন্দর আর কাউকে দেখাচ্ছে না। ঋষিকা রিয়েলি? খুশি হয়ে ঋষান হুম। আর প্রিন্সেসরা যাই পড়ুক না কেন তাদের প্রিন্সেসই লাগে। আর্থ যেমন আমাদের ঋষু বেবি। ওদের কথার মাঝেই রৌশন ওদের ডাক পাঠাল। রৌশন ঋষান আর্থ ঋষু এইদিকে আসো ডেকে। রৌশন ওর কিছু বিজনেস পার্টনারদের সাথে কথা বলছে, সাথে আদিলও আছে। রৌশন ওদের তিনজনকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর্থ বড় আব্বু আমি একটা কল অ্যাটেন্ড করে আসছি।
রৌশন ওকে। ঋষিকা বাবাই আমি আমার ফ্রেন্ডদের কাছে যাচ্ছি বাই। চলে গেল। ওরা দুজন চলে যেতেই আদিল রিশানকে বলতে শুরু করে। আদিল রিশান। রিশান জি আঙ্কেল। আদিল তুমি একটু আমার সাথে চলো কিছু কথা আছে। রিশান জি। আদিল আর রিশান পাশাপাশি হাঁটছে। কিছুটা দূরে যেতেই আদিল বলতে শুরু করে। আদিল সকালে বলেছিলাম না তোমায় যে একটা ইম্পর্টেন্ট আর স্পেশাল কিছু আছে তোমার জন্য। রিশান হ্যাঁ কিন্তু কি সেটা বলেননি। আদিল তুমি তো জানো আমি বিজনেসের সব দায়িত্ব তোমার উপর দিয়ে দিয়েছি। আর আমি জানি তুমি তোমার দায়িত্ব অনেক ভালো করেই পালন করছো। কিন্তু আজকে তোমাকে আমি আরেকটা দায়িত্ব দিতে চাচ্ছি। রিশান আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। আদিল তুমি তো জানোই যে আমার ছোট ভাই আর ওর ওয়াইফ কয়েক বছর আগে একটা দুর্ঘটনার শিকার হয়। ওদের বাঁচাতে পারিনি আমি। ওর অ্যাক্সিডেন্টের পর ওর মেয়ের দায়িত্ব আমি পালন করি। ওকে লন্ডনে পাঠিয়ে দেই কিছু কারণে। কিন্তু এখন ওর জেদ যে ও আমাদের বিজনেস জয়েন করবে। আর রিশান আমি আমার ভাতিজিকে অনেক ভালোবাসি তাই না বলতে সাহস হয়নি আমার। রিশান এটা তো অনেক ভালো কথা আঙ্কেল। ও যদি জয়েন করে তাহলে আইএম শিওর এটা আমাদের বিজনেসের জন্য ভালোই হবে। তাছাড়া ওরও ততটাই অধিকার আছে এটাই যতটা আমার। আদিল হ্যাঁ কিন্তু রিশান ওর সাথে কোঅপারেট করা এতটা সহজ না। তুমি ওর সাথে একবার দেখা করলেই বুঝতে পারবে বিষয়টা। রিশান ডোন্ট ওয়ারি আঙ্কেল আমি ম্যানেজ করে নিব। আদিল থ্যাংক ইউ রিশান। আমি এতক্ষণ এই ভয়েই ছিলাম যে তুমি কি বলবে। কিন্তু এখন যখন তুমি রাজি হয়ে গিয়েছো আই ফিল পিস। আমার বিশ্বাস তুমি ওকে অনেক ভালো করে সামলাবে। রিশান কিন্তু আঙ্কেল আপনি যার কথা বলছেন তার নামই তো এখনো বললেন না। আদিল সায়রা। নামটা শুনেই বড়সড় শোকট খায় রিশান। এটা ও এক্সপেক্ট করেনি। রিশান সায়রা। অবাক হয়ে তবে কি ওই সকালের মেয়েটা মনে মনে। আদিল ওরা দুজন তো এখানেই ছিল হঠাৎ কোথায় হাওয়া হয়ে গেল। আশেপাশে খুঁজে। রিশান দুজন। আদিল সায়রা আর হায়াতি। একবার দেখা করেছিলে তুমি ওর সাথে। রিশান আব হ্যাঁ। আর্থ বাইরে বেরিয়ে কথা বলছিল কেসের বিষয়ে কারো সাথে। কথা বলা শেষ হতেই আর্থলে ফেরার জন্য পা বাড়ায় তখনই ও খেয়াল করে একটা মেয়ে চুরি চুরি লুকিয়ে রিজর্টের ভিতরে প্রবেশ করছে। মেয়েটাকে দেখে আর্থের মনে খটকা লাগে। আর্থ মেয়েটা এমন লুকিয়ে আসছে কেন? হাত চোর টোর নয়তো আবার? অবাক হয়ে স্টপ দেয়ার। মেয়েটা ভিতরে প্রবেশ করার আগেই আর্থকে পেছনে থেকে ডাক দেয় আর মেয়েটি থেমে যায়। আর্থকে আপনি আর এভাবে লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন কেন? আর্থের কণ্ঠ শুনতাই মেয়েটির হার্টস্ট্রোক করার অবস্থা কারণ এটা হায়াতি। হায়াতি ওহ নো এটা তো সকালের পুলিশওয়ালা। যদি আমাকে চিনে ফেলে তাহলে? মনে মনে ভীত হয়ে মেয়েটিকে চুপ থাকতে দেখে আর্থ আবারও বলতে শুরু করে কিছু জিজ্ঞেস করছি আপনাকে আনসার মি। হায়াতি আল্লাহ প্লিজ সেভ মি। হায়াতি দৌড় দিতে নিলেই আর্থর হাত ধরে ফেলে আর হাতে টান লাগার ফলে হায়াতি ব্যালেন্স করতে পারে না আর সোজা আর্থে বুকে গিয়ে পড়ে। হঠাৎ এমন হওয়ায় আর্থসহ হোঁচকিয়ে যায়। ওর চোখ বড় বড় হয়ে গেছে কারণ হায়াতির কপাল আর নাক আর্থের বুকে লেগে আছে যার ফলে হায়াতির নিঃশ্বাস ওর বুকে বাড়ি খাচ্ছে। আর্থ তাড়াতাড়ি হায়াতিকে সরিয়ে দেয় নিজের উপর থেকে। হায়াতি মাথা নিচু করে আছে যার ফলে ওর চেহারা দেখতে পারছে না আর্থ। আর্থ আপনি কি শুনতে পাননি আমি কি বলছি? হু আর ইউ আর এভাবে লুকিয়ে লুকিয়ে কেন যাচ্ছেন ভিতরে? চুরি টুরি করছিলেন না তো? হায়াতি কি করি ভাবতে ভাবতে যদি আমার কণ্ঠ শুনে আমাকে চিনে ফেলে?
মনে মনে। আর্থ আবারও কিছু বলবে তার আগেই হায়াতি ওর মুখ তুলে তাকায় আর্থের দিকে, সাথে সাথে আর্থ নির্বাক হয়ে যায়। হায়াতি ছলছল চোখ আর একদম বাচ্চাদের মতো ঠোঁট চোখা করে করে আছে। আর্থের রক্ত যেন মিনিটেই শীতল হয়ে যাচ্ছে। সাথে সাথে হায়াতির থেকে চোখ সরিয়ে গলা পরিষ্কার করে নেয়, তারপর বলে, আর্থ আপনি কি বোবা কথা বলতে পারেন না? কখন থেকে একটা কথাই জিজ্ঞেস করছি অথচ চুপ করে আছেন। আর্থের কথা শুনে হায়াতি মাথা নাড়ল ধীর গতিতে। আর্থ কিছুটা অবাক স্বরে বলে, আপনি সত্যি কথা বলতে পারেন না? হায়াতি ছলছল চোখে আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আর্থ এমনিতেই সফট হার্টেড, অল্পতেই ওর মন গলে যায়। আর্থ আইম সো সরি, আমি জানতাম না। গিল্টি ফিল করে, আমি হার্ট করতে চাইনি আপনাকে। সফট ভয়েজে। হায়াতি নিজের ফোনের নোটে কিছু টাইপ করে আর্থের হাতে দেয়। আর্থ হায়াতির থেকে চোখ সরিয়ে ফোনে তাকায়। আমি আমার আব্বুকে না বলে বেরিয়ে এসেছিলাম, তাই যেন উনি না দেখেন, এজন্যই লুকিয়ে লুকিয়ে আবার প্রবেশ করছিলাম। আমি চোর না, সত্যি। আর্থ লিখাটা পড়ে অপরাধবোধ অনুভব করছে। নিজের অজান্তেই কাউকে হার্ট করে ফেলেছে ও। আর্থ আইম রিয়েলি সরি। হায়াতি চোখ দিয়ে ইশারা করে ইটস ওকে বলে। আর্থ এত সহজে ক্ষমা করে দিলেন? অবাক হয়ে, আমি হলে করতাম, না হলে। হায়াতি আর্থের হাত থেকে ফোন নিয়ে নেয়, তারপর হাত দিয়ে বাই বলে ভিতরে চলে যায়। আর্থ স্ট্রেঞ্জ। কিন্তু আমার মেয়েটাকে ওভাবে চোর বলা ঠিক হয়নি। হায়াতি বেঁচে গেছি আর জীবনেও এর সামনে পড়ব না, যেতে যেতে ভাবছে। আদিলও কোথায়, হাওয়া হয়ে গেল দুটো। আশেপাশে খুঁজে, রিশান আমি গিয়ে দেখে আসি ওরা কোথায়। রিশান জি। রিশান আশেপাশে তাকিয়ে ডেকোরেশন চেক করছে, হঠাৎ ও খেয়াল করে একটা মেয়ে টুলের উপর দাঁড়িয়ে টানানো বোর্ডটা সোজা করার চেষ্টা করছে, কারণ ওটা একটু বাঁকা হয়ে আছে। কিন্তু বোর্ডটা ভারী হওয়ায় মেয়েটা সেটা মেইনটেইন করতে পারছে, তার ফলে ওর ব্যালেন্স টুল থেকে সরে যাচ্ছে। বোর্ড সহ মেয়েটা পড়ে যেতে নিলেই রিশান এক প্রকার দৌড়ে এক হাত দিয়ে বোর্ডটা আটকিয়ে ধরে, অন্য হাত দিয়ে মেয়েটাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। মেয়েটা দু হাত দিয়ে রিশানের গলা জড়িয়ে ধরে নিজেকে সেভ করার জন্য, আর রিশান ওর কোমর জড়িয়ে ধরে আছে। রিশান তুমি? মেয়েটির মুখের দিকে তাকিয়ে। সায়রা আপনি? অবাক হয়ে। রিশান তুমি কি যেখানেই যাও সেখানেই গন্ডগোল বাঁধাও? সায়রা আরে আমি আবার কি করলাম, আমি তো জাস্ট এটা ঠিক করছিলাম। রিশান এটা কি তোমার কাজ যে তুমি ঠিক করছিলে? নিজের কাজে কাজ রাখতে পারো না? সায়রা এখনো রিশানের গলা জড়িয়ে আছে। এই অবস্থাতেই দুটো তর্ক করছে। আর্থ এখানে আসতেই ওদের এই অবস্থায় দেখে টাস্কি খায়। আর্থ এটা তো সকালের মেয়েটাই, ও ভাইয়ের সাথে কেন? আর্থ খেয়াল করে যে রিশান এক হাতে বোর্ড আটকিয়ে রেখেছে যেন ওটা না পড়ে। বিষয়টা ক্লিয়ার হয় আর্থের কাছে। আর্থ তো এই ব্যাপার। রিশ ভাই নিজের সুপার হিরোওয়ালা ইমেজ ক্রিয়েট করছেন। কিন্তু যাই হোক, সিনটা অনেক রোমান্টিক, এটাকে ক্যামেরায় বন্দি না করলে ক্যামেরা আবিষ্কার বৃথা যাবে। যেই ভাবা সেই কাজ। আর্থ নিজের ফোন বের করে রিশান আর সায়রার অনেকগুলো ছবি তুলে ফেলল। আর্থ এখন গিয়ে হেল্প করি, না হলে দুটোই বোর্ডের নিচে পড়ে আহত নিহত বিক্ষিপ্ত হয়ে যাবে। ফোন পকেটে রাখতে রাখতে। রিশান তোমার নাম সায়রা না সুনামি রাখা উচিত ছিল। যেখানেই যাও সেখানেই প্রলয় করো। দাঁতে দাঁত চেপে। সায়রা এক্সকিউজ মি, আপনার মনে হচ্ছে না যে আপনি একটু বেশিই বলে ফেলছেন? চোখ ছোট ছোট করে। রিশান জি না, আমার মনে হচ্ছে এই মুহূর্তে আপনার জন্য আমিও এই বোর্ডের নিচে চাপা পড়তে চলেছি। সায়রার এতক্ষণে খেয়াল হয় বোর্ডের বিষয়ে। মিনিটেই সব সাহস উধাও হয়ে যায় ওর।
বোর্ডটা আরেকটু নিচে ফসকাতেই সায়রা ভয় পেয়ে রিশানের বুকে মুখ গুজে দেয়। রিশান বেকুব বনে যায় সায়রার কাজে। ওর নিজেরই হাত কাঁপতে শুরু করেছে এখন। বোর্ডটা আরও ফসকে যেতে নিলেই আর্থ ধরে ফেলে ওটা। আর্থ ব্রো সাইড হ। রিশান সায়রাকে নিয়ে সরে যায় আর আর্থবোর্ডটা উপরে ঠিকমতো ফিট করে দেয়। রিশান বোর্ড সরে গেছে, ইউ ক্যান লিভ মি নাও, সায়রাকে বলল। রিশানের কথা শুনে সায়রা মুখ তুলে তাকিয়ে দেখে আর্থবোর্ড ঠিক করছে। রিশানের দিকে খেয়াল করতেই ও নিজেকে রিশানের অনেক কাছে পায়, সাথে সাথে রিশানের থেকে দূরে সরে দাঁড়ায় ও। সায়রা সরি, মাথা নিচু করে। আর্থ ঠিক আছো তোমরা? সায়রা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রিশান আর চোখে সায়রার দিকে তাকিয়ে আর্থকে উদ্দেশ্য করে বলল, রিশান আমার কাজ আছে, আমি যাচ্ছি, তুইও আয়। রিশান চলে যেতেই সায়রি ওকে দেখে মুখ বাঁকিয়ে বলল, সায়রা অ্যারোগেন্ট লোক। আর্থ সকালে সফট হার্টেড বলছিলে না? সায়রা ভুল মানুষেরই হয়, এলিয়েনের না। আর আমি এলিয়েন না, মানুষ। আদিল, সায়রা তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে খুঁজছি তোমায়। সায়রা আমি তো এখানেই ছিলাম আঙ্কেল। আর্থ হ্যালো আঙ্কেলট। আদিল আরে আর্থ কেমন আছো? আর্থ ভালোট। এটা আপনার মেয়ে যার কথা বলেছিলেন? আদিন না, ও আমার ভাতিজি সায়রা, আমার মেয়ে উইয়ে ওখানে, ইশারায় দেখিয়ে। আর্থ আদিল ইশারা অনুযায়ী তাকাতেই হায়াতিকে দেখতে পায়। আর্থ ওই মেয়েটা? আদিল হুম। হায়াতি ওর নাম। আদিল কথায় শোকট হয় আর্থ। একবার হায়াতির দিকে তাকাচ্ছে তো একবার আদিল দিকে। আর্থ তাহলে কি সকালের মেয়েটা এটাই? অবাক হয়ে, একটু আগে মিথ্যা বলল আমায় যে ও কথা বলতে পারে না। রেগে হায়াতি এই দিকে ফিরতেই আদিল পাশে আর্থকে দেখে চমকে যায়। ওর গলা শুকিয়ে যায় আর্থের রাগ মিশ্রিত চেহারা দেখে। হায়াতি দু হাত দিয়ে নিজের মুখ ঢেকে দৌড় দেয় অন্যদিকে। আর্থ যতই মুখ ঢাকো নিজেকে আর আড়াল করতে পারবে না মিস হাতি। তুমি একবার না দুইবার আমাকে বোকা বানিয়েছ, এত সহজে ছাড়ছি না তোমায়। মনে মনে ডেভিল স্মাইল দিয়ে সায়রা আর হায়াতি আদিল পাশে দাঁড়িয়ে আছে। সামনেই আর্থ পকেটে দুহাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে হায়াতির দিকে। হায়াতি কাপা কাপা দৃষ্টিতে আর্থের দিকে তাকায়, আবার চোখ নামিয়ে নেয় ভয়। সায়রার পিছনে দাঁড়িয়ে নিজেকে আর্থের দৃষ্টির আড়াল করার ব্যর্থ চেষ্টা করছে হায়াতি। ঋষিকা ওর ফ্রেন্ডদের সাথে গল্প করছে আর রিশান কেটারিংয়ে কথা বলতে গিয়েছে। সবাই নিজেদের মাঝে ব্যস্ত, তখনই অনেকগুলো মিউজিক ব্যান্ডের লোক স্টেজে উঠে নিজেদের সেটআপ লাগাতে শুরু করে। ঋষিকা সহ সবাই এক্সাইটেড হয়ে দেখছে তাদের। আর্থ কিছুটা অবাক হয়, কারণ ওরা মিউজিক অ্যারেঞ্জ করেনি। আর্থ এদের তো আমি আসতে বলিনি, তাহলে কি ঋষ ভাই বলেছে? হায়াতি সো কুল। এখন এখানে কনসার্টও হবে? কিন্তু কার? আর্থ হায়াতির দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই হায়াতি আবারও সায়রার পেছনে লুকায়। সায়রা উফ, হায়াতি কি শুরু করে দিয়েছিস? বিরক্ত হয়ে, এভাবে লুকোচুরি খেলছিস কেন? ধমক দিয়ে হায়াতি আপি অ্যানাকন্ডা। কাদো কাদো ভাবে সায়রা অ্যানাকন্ডা? অবাক হয়ে, কি সব হাবিজাবি বলছিস, সোজা হয়ে দাঁড়া। হায়াতির হাত ধরে বরাবর টেনে রিশান কথা বলা শেষ করে আসতেই দেখে স্টেজে সেটআপ লাগানো হচ্ছে। রিশান তুই কনসার্ট প্ল্যান করেছিস আর্থ? আমি? আর্থ কনফিউজড হয়ে তাকায় রিশান এর দিকে। রিশান ভালোট করেছিস, রিশুর অনেক পছন্দ হয়েছে। আর্থ রিশ ভাইও করেনি, আমিও করিনি, তাহলে কনসার্টের আয়োজন করল কে? মনে মনে বলবো রিশ ভাইকে যে এটা আমি অর্গানাইজ করিনি? কনফিউজড হয়ে
রিশান কি ভাবছিস? আর্থ আসলে ঋষভ। আর্থ কিছু বলার আগেই লাইট অফ হয়ে যায় হলের আর স্টেজে বল লাইট জ্বলে ওঠে। চারদিকে ব্লুয়ার ইফেক্ট ছড়াচ্ছে আর ডিম ডিম ফ্ল্যাশ লাইট অফ অন হচ্ছে। আগ্রহ নিয়ে সবাই তাকিয়ে আছে স্টেজের দিকে। মিউজিশিয়ানগুলো সবাই নিজেদের পজিশনে দাঁড়িয়ে আছে। হঠাৎ গিটারের রিধমে সবাই সেদিকে তাকায়। মানুষটির উপর স্পটলাইট পড়তেই সবাই অবাক হয়ে যায়। হোয়াইট শার্ট, ব্ল্যাক কালার, ফুল স্যুট, ব্ল্যাক টাই, মুখে মাউথ স্পিকার আর গিটার হাতে এগিয়ে আসছে রিক্ত। ঋষিকার মুখ হা হয়ে গেছে রিক্তকে দেখে। রিক্ত বাঁকা হেসে রহস্যই কার রস্যই কার ক আকার চোখে চোখ রেখে গাইতে গাইতে ওর দিকে এগিয়ে আসছে। মেরে রাং মে রাংনে ভালি, পারি হো ইয়া হো পারিও কি রানী, ইয়া হো মেরি প্রেম কাহানি, মেরে সাভালো কা জবাব দো, দো না। রিক্ত ঋষিকার সামনে এসে ওর ডান হাত নিজের হাতের মুঠোয় নেয়। আর চোখে রিশানকে একবার দেখে নেয় ও। রিশানের মুখ লাল হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে রেগে আছে ওট। রিক্ত রিশানের থেকে চোখ সরিয়ে ঋষিকার হাতের উল্টো পিঠে চুমু এঁকে দিয়ে পেছনে ঘুরে যায়। রিশান রেগে রিক্তর দিকে এগোতে নেয় কিন্তু আর্থকে আটকিয়ে দেয় কারণ চারপাশে মেহমান। बोलो ना क्यों ये चांद सितारे, ताकते हेउ यू मुखोरे को तुमोहारेस दुई, छुके बादान को हाभा क्यों मेहोकी, रात भी हेउ बेहोकी बेहोकी, मेरे साभालो का जवाब दो, दो ना। রিক্ত ঋষিকার চারপাশে ঘুরে লিরিক্সগুলো গেয়ে আবারও স্টেজে উঠে পড়ল। क्यों हो तुम शर्माई हुई सी, लगती हो कुछ घबराई हुई सी, एक्स दुई, ढाका हुआ सा आंचल क्यों है, ये मेरे दिलों में हालचल क्यों है, मेरे संभालो का जवाब दो, दो ना। मेरे रंग में रंगने भाली, पारी हो या हो पारियों की रानी, या हो मेरी प्रेम कहानी, मेरे संभालो का जवाब दो, दो ना। গান শেষ হতেই খুব জোরে জোরে সবাই তালি দিতে শুরু করে। রিক্ত বুকে হাত রেখে ঝুঁকে সবাইকে থ্যাংক ইউ বলে ঋষিকার দিকে তাকিয়ে চোখ মারে। ঋষিকা চোখ বড় বড় করে নিজের আশেপাশে দেখে কেউ দেখল কি না। রিক্ত স্টেজ থেকে নেমে ঋষিকার সামনে এগোতেই রিশান এসে ওর সামনে দাঁড়িয়ে ওর পথ আটকায়। রিশান, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? দাঁতে দাঁত চেপে। রিক্ত, কি করছি মানে কি? বার্থডে সেলিব্রেট করতে এসেছি, ডোন্ট কেয়ার ভাব নিয়ে। রিশান, বেশরম দেখেছি কিন্তু তোমার মতো দেখিনি। বিনা ইনভাইটে কারো প্রাইভেট সেরিমনিতে আসা ভদ্র ঘরের ছেলেদের মানায় না। রিক্তকে বলেছে আমি বিনা ইনভাইটে এসেছি? এই যে ইনভিটেশন। ফোন বের করে মেইল দেখালো রিক্ত। রৌশন আঙ্কেল মি মেহরাবকে ইনভাইট করেছেন আর ওনার ছেলে হিসেবে আমাকেও তো আসতেই হতো তাই না? পিঞ্চ মেরে। রিশান নাক ফুলিয়ে রিক্তর কথা শুনছে। রিক্ত চলে যেতে নিয়ে আবারও ঘুরে বলে। রিক্ত, আর হ্যাঁ, আরেকটা কথা ডিয়ার ব্রাদার ইনল্ল, একটু বেশরম না হলে তোমার মতো হিটলারের বোনকে পটাবো কি করে? রিশান, ইউ রেগে। রিক্ত, ব্রো, অ্যাট লিস্ট আজকের দিনে নিজের এই গোমরা অ্যাটিটিউডটা কন্ট্রোলে রাখো। রিশান কটমট দৃষ্টিতে রিক্তর দিকে তাকিয়ে চলে গেল ওখান থেকে। রিক্ত, গড হাফ ছেড়ে আমার পিছন পড়া ছাড়া আর কোনো কাজ নেই ওর? আর যাই হোক মাই ডিয়ার ব্রাদার ইনল্ল, তুমি আমাকে আমার লাভ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না, দ্যাটস মাই প্রমিস টু ইউ। বাঁকা হেসে রিশান গিয়ে ঋষিকার পাশে দাঁড়ায় কিন্তু ওর চোখ রিক্তর উপরেই। ওয়েটার কেক নিয়ে আসতেই সবাই জড়ো হয়ে হ্যাপি বার্থডে বলতে শুরু করে। আর্থ নিজের ফোনের ক্যামেরায় শ্যুট করছে, যদিও ফটোগ্রাফার আছে ভিডিও করার জন্য। কেক কাটা শেষ হতেই ঋষিকা একে একে সবাইকে কেক খাইয়ে দেয়। ঋষিকা আশেপাশে চোখ বুলিয়েও রিক্তকে দেখতে পেল না ওখানে। সবার আড়ালে ঋষিকা একটা কেকের পিস নিয়ে সরে আসে।
ছাদের এক কোনো পকেটে দুহাত গুজে আকাশের দিকে তাকিয়ে আছে রিক্ত। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে মুচকি হাসে ও। রিক্ত, আমি জানতাম তুমি অবশ্যই আসবে। ঘুরে দাঁড়িয়ে, ঋষিকা, আপনি কিভাবে বুঝলে যে এটা আমি? অন্য কেউও তো হতে পারত। রিক্ত, তোমার ফুটস্টেপ দূর থেকেও বুঝে উঠতে পারি আমি। ঋষিকার সামনে এগিয়ে, রিক্ত এক কদম এগোতেই ঋষিকা দু কদম পিছিয়ে যায়, সাথে সাথে রিক্ত ওর হাত ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ঋষিকা অবাক চোখে তাকিয়ে আছে রিক্তর দিকে। ঋষিকা কিছু বলতে যাবে তার আগেই রিক্ত ওর ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। রিক্ত, হুশ, এটা আমার জন্য? হাতের কেকের দিকে ইশারা করে। ঋষিকা, হুম। রিক্ত, তাহলে অপেক্ষা কার করছো, খাইয়ে দাও। হা করে। ঋষিকা, এভাবে জড়িয়ে ধরে রাখলে খাইয়ে দিব কিভাবে? রিক্ত, আমি থরি না তোমার হাত ধরে আছি, তাড়াতাড়ি করো, না হলে তোমার হিটলার ভাই চলে আসবে আর এই রোমান্টিক ওয়েদারকে যুদ্ধের ময়দানে পরিণত করবে। ঋষিকা হালকা হাসল রিক্তর কথায়, তারপর কেক এগিয়ে দিল রিক্তর মুখের সামনে। রিক্ত ঋষিকার হাত থেকে কেক নিয়ে ওকে খাইয়ে দেয় আর বাকিটুকু নিজের মুখে পুরে নেয়। ঋষিকা, আচ্ছা রিক্ত, একটা প্রশ্ন করি? রিক্ত, হাজারটা করো মাই লাভ। ঋষিকা, এই ড্রেসটা আপনি এক্সচেঞ্জ করেছেন তাই না? চোখ ছোট ছোট করে। রিক্ত, অফকোর্স, আমি ছাড়া আর কে হবে? চোখ মেরে। ঋষিকা, রিক্ত, আপনি এটা একদম ঠিক করেননি। ঋষ ভাই যদি জানে তাহলে কত বড় প্রবলেম হবে বুঝতে পারছেন আপনি? রিক্ত, কি আর হবে, তোমার ঋষ ভাই হকি স্টিক নিয়ে আমাকে পিটাতে আসবে যেমনটা গতবার করেছিল। হেসে। ঋষিকা, আপনার কাছে মজা মনে হচ্ছে সবকিছু? রিক্ত, একদম না। তোমাকে নিয়ে সবকিছু আমি সিরিয়াসলি নেই। ঋষিকা কিছু বলবে তখনই কারো পায়ের শব্দ পেয়ে ঘাবড়ে যায়। ঋষিকা, ও নো রিষ্ট ভাই। ঘাবড়ে, রিক্ত, আপনি লুকান প্লিজ। রিক্ত, আমি কেন লুকাতে যাব? আসছে আসুক। ঠাই দাঁড়িয়ে থেকে। ঋষিকা, নো নো প্লিজ প্লিজ রিক্ত, আমি চাই না এবারও কোনো ঝামেলা হোক প্লিজ। রিক্ত, কিন্তু ঋষিকা রিক্তর হাত ধরে টেনে গেটের আড়ালে দাঁড় করিয়ে দিয়ে ঘুরতেই রিশানের সাথে ধাক্কা খায়। রিশান, আসতে। রিশু, এত তাড়াহুড়ো করছিস কেন? ঋষিকা, না মানে ভাইয়া, আমি নিচেই আসছিলাম চুল ঠিক করতে করতে। রিশান, কিন্তু তুই একা এখানে কেন এসেছিলি? আশেপাশে সন্দেহের চোখে তাকিয়ে। ঋষিকা, আমি ডেকোরেশন দেখতে দেখতে উপরে চলে এসেছিলাম, খেয়াল করিনি। রিশান, ওহ, এই প্লেট কিসের? হাতের প্লেটের দিকে তাকিয়ে। রিক্ত, জাসুস কোথাকার, কত প্রশ্ন করে মনে মনে। ঋষিকা, উফ ভাইয়া, তুমি এত প্রশ্ন করছো কেন? সবাই অপেক্ষা করছে, চলো। রিশানের হাত ধরে টেনে। রিশান, কিন্তু ঋষু। ঋষিকা রিশানকে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে নিয়ে চলে যায়। ওরা চলে যেতেই রিক্ত দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। রিক্ত, তুই সবসময় আমার লাভ লাইফে ভিলেনগিরি করতে হাজির হয়ে যা, সাইপ্রে, যেন তোর লাভ লাইফে এর থেকেও বড় ভিলেন আসে। রিক্ত নিজে নিজে বকবক করতে করতে নিচে নেমে আসে। রিশান পুরো সময় ঋষিকার পাশে থেকেছে, যার ফলে রিক্ত ঋষিকার কাছে যাওয়া তো দূরে থাক, ওর সাথে কথা বলার ও সুযোগ পায়নি। হায়াতির তাড়াহুড়োয় আদিল সায়রা আর হায়াতিকে নিয়ে আগেই চলে যায়। কিছুক্ষণের মধ্যে সব মেহমানদের বিদায় দিয়ে রিশান সহ সবাই বাড়ির জন্য বেরিয়ে যায়। বাসায় ঋষিকা নিজের রুমে বসে সবগুলো গিফটের র্যাপ খুলে খুলে দেখছে। আর্থ টাফিকে খাবার দিয়ে নিজের রুমে চলে যায় আর রিশান নিজের রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। নতুন প্রজেক্টের সব ফাইল কপি করে আলাদা করছে ও, যেন সায়রার সুবিধা হয় সেগুলো বুঝতে। সকালে, হে আর্থ,
আর্থ সকাল সকাল বাইক নিয়ে হায়াতিদের বাসার সামনে হাজির হয়ে যায়। গেইটের সামনে বাইক দাঁড় করিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ও। এই টাইমেই হায়াতি বাসা থেকে বের হয় কলেজের জন্য, তাই আর্থ সময়ের আগেই চলে এসেছে যেন হায়াতি লুকানোর সুযোগ না পায়। ফোন স্ক্রোল করতে করতে বাসা থেকে বের হতেই আর্থকে দেখে উল্টো পায়ে ভিতরে দৌড় দেয় ও। আর্থ স্টপ দেয়ার। আর্থের ধমক নামক ডাক শুনে থেমে যায় হায়াতি। অসহায় ফেস করে ঘুরে দাঁড়ায় আর্থের দিকে। হায়াতি, সকাল সকাল এই অ্যানাকন্ডা আমার বাসার সামনে কি করছে? মিনমিন করে। আর্থ, গুড মর্নিং মিস হাতি। ডেভিল স্মাইল দিয়ে। হায়াতি মর্নিং, হাসার চেষ্টা করে, গুড মর্নিং না ব্যাড মর্নিং। কেন যেন নেগেটিভ ফিলিং আসছে, এই অ্যানাকন্ডা আবার আমাকে অ্যারেস্ট করতে আসেনি তো? এখন কি করব আমি? মনে মনে। আর্থ, যত যাই করো মিস হাতি পালাতে আর পারবে না, কারণ পালানোর কোনো স্কোপ আমি রাখিনি তোমার জন্য। মনে মনে। রিকশিকা। ঋষিকা মুখ ফুলিয়ে গাড়িতে বসে আছে। ফুরফুরে মেজাজে কলেজে যাচ্ছিল ও, কিন্তু নিশান ওর ফুরফুরে মেজাজের 12টা বাজিয়ে দিয়েছে। ঋষিকার জন্য 4 জন বডিগার্ড হায়ার করেছে ও, যারা ঋষিকাকে গার্ড দিবে যখন ও বাসার বাইরে যাবে। ঋষানকে বলেও কাজ হয়নি, কারণ ঋষান একবার যা বলে সবার সেটা মানতেই হয়, ঋষিকার ক্ষেত্রেও তাই। 3 জন বডিগার্ড পেছনের গাড়ি দিয়ে আসছে আর একজন ড্রাইভারের সাথে বসেছে। এক কথায় বলতে গেলে ঋষানের কাছে নজরবন্দি ঋষিকা। ঋষিকা, এটা কেমন কথা? আমার কি স্বাধীনতা বলতে কিছু নেই? দেশ স্বাধীন হয়ে গেছে, অথচ আমার মতো নিষ্পাপ মেয়েকে নজরবন্দি করে রাখা হচ্ছে। সব ওই রিক্তর দোষ। রাগে ফুঁসছে আর বকছে ঋষিকা। কলেজের সামনে গাড়ি থামতেই ঋষিকা নেমে যায় আর ওর পিছনে তো 4 জন আছেই। ঋষিকার অনেক বিরক্ত লাগছে, কারণ আশেপাশে সবাই ওর দিকে তাকিয়ে আছে। মাথা নিচু করে বড় বড় ফুটস্টেপ ফেলে হাঁটছে ও, কোনো রকমে ক্লাসে ঢুকে পড়তে পারলেই যেন বাঁচে। গাড়িতে বসে রিক্ত ঋষিকাকে দেখছিল এতক্ষণ। গার্ডগুলোর জন্য ঋষিকার সামনে আসেনি ও, কারণ ও চায় না কোনো সিন ক্রিয়েট হোক কলেজে। রিক্ত, ওয়াও ব্রাদার ইনল্য, আমার জন্য এত ব্যবস্থা, থ্যাংক ইউ সো মাচ। বিরক্ত হয়ে, কিন্তু তুমি হয়তো আমাকে ভালো করে চিনোনি। এদের সাথে ডিল করা আমার বা হাতের কাজ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাঁকা হেসে। সেই রেশ। তাড়াহুড়ো করে গাড়ি পার্ক করে এক প্রকার দৌড়ে অফিসে প্রবেশ করছে সায়রা। আজকে প্রথম দিন আর প্রথম দিনেই লেট হয়ে গেছে ও। কেবিনের বড় ঘড়িটার দিকে তাকিয়ে আবার কেবিনের দরজার দিকে তাকায় ঋষান। আধা ঘন্টা আগেই অফিস টাইম শুরু হয়ে গেছে, অথচ সায়রার আসার কোনো খবরই নেই। টাইমের বিষয়ে অনেক পাঞ্চুয়াল ঋষান, সবকিছু ওর সময় মতো পছন্দ। কিন্তু সায়রার ক্ষেত্রে তার একদমই উল্টো। ঋষান আজকে প্রথম দিন, অথচ মিস সায়রার আসার কোনো হদিস নেই। বাহ, যে মেয়ে সময় মেইনটেইন করে চলতে পারে না, সে এত বড় অফিসের কাজ মেইনটেইন করতে চায়, হাস্যকর বিষয়ে। তাচ্ছিল্য হেসে ঋষান উঠে কেবিন থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে নিলেই হঠাৎ সায়ের বাইরে থেকে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে আর ঋষানের সাথে ধাক্কা লেগে যায় তার। ঋষান দেয়াল ধরে ব্যালেন্স করলেও সায়রা ব্যালেন্স করতে না পেরে পড়ে যেতে নেয়, কিন্তু তার আগেই ঋষান ওর হাত ধরে ফেলে। ঋষান, আপনি মানুষ নাকি অন্য কিছু? বিরক্ত হয়ে সায়রা, অবভিয়াসলি মানুষ। কপাল কুঁচকে ঋষান, আই ডোন্ট থিঙ্ক সো। বিড়বিড়িয়ে ঋষান এক টানে সায়রাকে সোজা করে দাঁড় করাই। সায়রা নিজের চুল ঠিক করে ঋষানকে বলে, সায়রা, থ্যাংক ইউ অ্যান্ড সরি। থ্যাংক ইউ আমাকে পড়া থেকে বাঁচানোর জন্য, আর সরি লেট হওয়ার জন্য।
আসলে রিশান সায়রাকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলে, রিশান, আপনার এক্সকিউজ শুনতে আমি মোটেও ইন্টারেস্টেড না। আমি আমার পিএকে বলে দিচ্ছি, ও আপনাকে আপনার কেবিন দেখিয়ে দিবে। রিশান কথাগুলো শেষ করেই সায়রার পাশ কাটিয়ে চলে যায়। সায়রা চোখ ছোট ছোট করে নাক ফুলিয়ে রিশানের যাওয়ার দিকে তাকিয়ে বলে, সায়রা, এনার নাম রিশান রায়জাদা না হয়ে অ্যারোগ্যান্ট কোল্ড ব্লাডেড ক্রকোডাইল হওয়া উচিত ছিল। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তা হয়তো কফির সাথে গুলিয়ে খেয়ে ফেলেছেন। মুখ বাঁকিয়ে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না যে একদিনে মানুষের এত পরিবর্তন কিভাবে হয়। অবাক হয়ে, গতকাল সকালে যখন দেখা হয়েছিল তখন অন্যরকম রিশান ছিলেন, আর রাতে পরিচয় হওয়ার পর থেকে আরেক রকম রিশান হয়ে গেল। মানে গিরগিটিও ফেইল এনার সামনে। সায়রার ভাবনায় ছেদ পড়ে কাঁধে কারো হাতের স্পর্শে। সায়রা পেছনে ফিরে তাকাতেই দেখে একটা মেয়ে। কাজল, গুড মর্নিং ম্যাম। সায়রা, মর্নিং, কিন্তু আপনি কে? কাজল, আমি রিশান স্যারের পিএ কাজল। স্যার বলেছেন আপনাকে কেবিন দেখিয়ে দিতে। সায়রা, ও ওকে। কাজল সামনে হাঁটছে আর সায়রা ওর পিছনে। সায়রা মেয়েটাকে উপর থেকে নিচ অবধি ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে। লেডিস শার্ট আর স্কিনি জিন্স পরেছে, একদম অফিস লুক। মেয়েটি অতিরিক্ত ফ্যাশনেট দেখতেই বোঝা যায়। কাগজ, ম্যাম, পৌঁছে গেছি। এটা আপনার কেবিন, কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন। সায়ের হুম। কাজল চলে যেতে নিলেই সায়রা ওকে থামিয়ে দেয়। সায়রা, আভব শুনো। কাজল, জি। সায়রা, তুমি কতদিন ধরে এই অফিসে কাজ করো? কাজল, 1 মাস হল। সায়রা, মাত্র 1 মাস? অবাক হয়ে, কিন্তু রিশান তো 1.5 বছর ধরে অফিস জয়েন করেছে, এত বছর কি ওনার অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন পড়েনি? কাজল, নো ম্যাম, আমার আগে আরও অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট ছিল স্যারের, কিন্তু একটাও টিকেনি। এক হলে স্যার তাদের ফায়ার করে দিয়েছেন, না হলে তারা নিজেই রিজাইন করে দিয়েছে। সায়ের, আমি জানতাম এমনি কিছু একটা হবে। এই বদ্দেমাগ খারুস ক্রোকোডাইলকে সহ্য করা এত সহজ কাজ না। এর অত্যাচারে একটা অ্যাসিস্ট্যান্টও টিকে না। মনে মনে হেসে, আচ্ছা তুমি কবে রিজাইন করবে? কাজল, আমি কেন রিজাইন করতে যাব, আমি আমার কাজ নিয়ে খুশি আছি। সায়রা, মানে কি? তুমি এই ক্রোকোডাইলের অত্যাচার সহ্য করতে পারছো? অবাক হয়ে। কাজল, অত্যাচার কেন হবে, আমার তো ভালো লাগে স্যারের আশেপাশে থাকতে। ব্লাশিং হয়ে। ওনার ধমকও আমার কাছে চিনির মতো মিষ্টি লাগে। আই ডোন্ট মাইন্ড হিম। আসলে সবাই স্যারকে যতটা কড়া আর স্ট্রিক্টভাবে, স্যার অতটাও স্ট্রিক্ট না, জাস্ট উনি একটু বেশিই ডিসিপ্লিন। সব কিছু পারফেক্ট পছন্দ উনার, এজন্য আমি সব কাজ পারফেক্টলি করি, তাই স্যার আমাকে বকার সুযোগই পান না, ফায়ার করবেন তো দূরের কথা। কাজলের ব্লাশিং ফেস দেখে সায়রার ফেস রাগে লাল হচ্ছে। সায়রা, ওহ, অনেক ভালো করেই চিনো তাহলে তোমার রিশান স্যারকে। দাঁতে দাঁত চেপে। কাজল, হুম। আমার থেকে ভালো তো উনাকে উনি নিজেই চিনেন না। ওহ, স্যারের কফির সময় হয়ে গেছে, আমি আসি ম্যাম, না হলে স্যার রাগ করবেন। তাড়াহুড়ো করে চলে গেল। সায়রা, রাগ করবেন মাই ফুটট। রেগে সায়রা ধরাম করে কেবিনের দরজা খুলে প্রবেশ করে, আবার ধরাম করে লাগিয়ে দেয়। বাইরের সবাই হোঁচকিয়ে যায় হঠাৎ এত শব্দে। রিশান কাজ করছে এমন সময় কাজল ডোর নক করে কেবিনে প্রবেশ করে। কাজল, স্যার, কফি। কাজল কফির গ্লাস এনে রিশানের সামনে রাখে। রিশান এখনও ওর ফাইলে মনোযোগ দিয়ে আছে। কাজল এখনও ঠায় দাঁড়িয়ে আছে দেখে রিশান ওর মাথা উঁচু করে কাজলের দিকে তাকিয়ে বলে, রিশান, কিছু বলবেন? কাজল, না স্যার।
রিশান তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন, নিজের ডেস্কে গিয়ে কাজ করেন। কাজল জি স্যার। এক প্রকার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে আসে কাজল। হে আত, হায়াতি আপনি এখানে এত সকাল সকাল কেন? অ্যাকচুয়ালি হেডকোয়ার্টার যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকেও ড্রপ করে দেই কলেজে। হায়াতি নো নো নো, আপনার এত কষ্ট করার প্রয়োজন নেই আমার জন্য, আমি যেতে পারবো নিজে নিজে। আপনি চলে যান, বাই বাই। আরে কষ্ট কিসের? দেখো, তুমি সেদিন আমাকে ব্ল্যাকমেইল করে আমার বাইকে চড়েছিলে, তাই না? এর আগে কোনো মেয়ের সাহস হয়নি আমার বাইকে উঠার, তুমিই প্রথম মেয়ে যে আমার বাইকে উঠতে পেরেছ। সে হিসেবে আমি নিজেকে প্রমিস করেছি যে তোমাকে পুরস্কৃত করব। আজকে থেকে প্রতিদিন আমি তোমাকে আমার বাইকে করে কলেজে ড্রপ করব। হায়াতি এটা আবার কেমন কথা? আমার আগে কোনো মেয়েকে আপনি বাইকে উঠাননি? টাস্কি খেয়ে ইম্পসিবল। অবিশ্বাস্য হলেও সত্য। এখন কথা না বাড়িয়ে উঠে পড়ো, না হলে তোমার আর আমার দুজনেরই দেরি হয়ে যাবে। হায়াতি উঠব নাকি উঠব না? মনে মনে নিজের হেলমেট পরে বাইকে উঠে পড়ে তারপর হায়াতিকে ইশারা করে বলে বসতে। অনিচ্ছা সত্ত্বেও হায়াতি উঠে বসে। স্ট্রং হয়ে বসো, না হলে পড়ে টরে গেলে আমার বাইকের নাম খারাপ হবে। হায়াতি স্বার্থপর। পড়ে গেলে আমি ব্যথা পাবো সে চিন্তা নেই, উনার বাইকের নাম খারাপ হবে সে চিন্তা করে হাউ মিন। মনে মনে গেট সেট রেডি। বাইক স্টার্ট দিয়ে রিকশা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে রিক্ত, আর ওর পাশেই ঋষিকা বসা। পেছনের গাড়ি দিয়ে গার্ডগুলো তাড়া করছে ওদের। রিক্তর ফেস দেখে বোঝা যাচ্ছে বিষয়টা অনেক এনজয় করছে ও। ঋষিকা রিক্ত একটু ধীরে চালান, আমার ভয় করছে। ভয় ভয়? রিক্ত ঋষু বেবি, তুমি কি চাও তোমার ভাইয়ের সোকল্ড চামচারা আমাদের ধরে ফেলুক আর তুমি আবারও ওদের নজরবন্দি হয়ে যাও? ঋষিকা না না না, একদম না। রিক্ত তাহলে নিজের পাশের সিটে বসে থাকা মোস্ট হ্যান্ডসাম ছেলেটাকে শক্ত করে জড়িয়ে ধরো আর দেখো আমি কিভাবে এই চেলা পেলাদের শিক্ষা দেই। ঋষিকা রিক্তর কথা শুনে হালকা হাসল, তারপর ওর কথা মতো এগিয়ে এসে রিক্তকে সাইড দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। রিক্ত ঠোঁটে হাসি টেনে এক হাত বের করে পেছনের গাড়িকে বায় বায় বলল, তারপর গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। কিছু সময়ের মধ্যেই রিক্তর গাড়ি গার্ডদের নাগালের বাইরে চলে যায়। হে কলেজের সামনে বাইক থামায় হায়াতির যেন জান বেরিয়ে যাচ্ছিল এতক্ষণ। মনে হচ্ছিল আরেকটুর জন্য হার্ট অ্যাটাক করে নিও। বাইক স্টার্ট দেওয়ার পর ফুট স্পিডে বাইক চালিয়েছে হায়াতি, অনেকবার বলেছে ওর ভয় করে বেশি স্পিডে, কিন্তু এক সেকেন্ডের জন্যেও স্পিড কমায়নি। ওর কাছে যেন ভালোই লাগছে হায়াতির অবস্থা দেখে। হায়াতির খোলা চুলগুলো যেন কাকের বাসায় পরিণত হয়েছে। চলে এসেছি মিস হাতি। হায়াতির হাত পা এখনো কাঁপছে। কাঁপা কাঁপা শরীরেই নেমে যায় ও। হায়াতি এখনো ট্রমায় আছে। বাইকে উঠার স্বাদ হয়তো ওর মিটে গেছে। ইউ অল রাইট মিস হ্যাটি? হাসি আটকে। হায়াতি আপনি ইচ্ছা করে এমন করেছেন তাই না? রেগে। আমি আবার কি করলাম? না জানার ভান করে। হায়াতি আপনিই বলতে গিয়েও থেমে যায় ও। আমি কি? হায়াতি কিছু না। রাগ দমিয়ে। কে তাহলে তুমি তোমার ক্লাসে যাও, আমি কলেজ শেষ হলে তোমাকে নিতে আসব। হায়াতি না, আপনার আর আসার প্রয়োজন নেই। আমি নিজে থেকে যেতে পারব। আল্লাহ হাফেজ। হায়াতি দৌড়ে ভিতরে যেতে নিলেই হোঁচট খায়, কিন্তু তাও দৌড় থামায়নি। হাসছে ওর কাজে।
আর এটা তো জাস্ট শুরু মিস হাতি, আরও কত কিছু এক্সপেরিমেন্ট করা বাকি আছে তোমার। বাইক স্টার্ট দিয়ে রিকশা। রিক্ত তোমার কফি রিশু বেবি। ঋষিকার সামনে কাপ রেখে, কম মিষ্টি একদম তোমার টেস্ট অনুযায়ী। ঋষিকা থ্যাংক ইউ। কিন্তু রিক্ত আপনি সিউর গার্ডরা আমাদের এখানে খুঁজে পাবে না? রিক্ত তোমার আমার উপর বিশ্বাস নেই রিশু? ঋষিকা না। রিক্ত নো ডাউট তুমি আসলেই ঋষান রায়জাদার বোন। হাতে তালি দিয়ে ঋষিকা ডাউট না থাকাই ভালো। হেসে টু বি কন্টিনিউড।